তখন 1940 কি 1945-এর মধ্যেই হবে। পাবনা জেলার রামনগর গ্রামের কথা বলছি। সেই গ্রামের দুরন্ত দুই তরুণ মোবারক আর নূর সালাম। অত্যন্ত ভালো বন্ধু তারা, এবং বয়সটা ওদের দুরন্তপনার। দুজনেই 18 থেকে 22 বছরের মধ্যে। পাশাপাশি বাড়ি হওয়াতে ছেলেবেলা থেকেই একসাথে বড় হওয়া, পড়াশোনা, কাজে যাওয়া আর অবসর সময়ে বিভিন্ন রকম অ্যাডভেঞ্চার করেই কাটবে ওদের। যে সময়টার কথা বলছি সেই সময়ে কিশোর তরুণদের বিনোদন বলতে ছিল মাঝরাতে মাছ ধরতে যাওয়া, ভরা বর্ষায় ভীষণ খরস্রোতা নদী সাঁতরে পার হওয়া, শীতের সময় বাওরে বিলে বুনো পাখি শিকার করা। এদিক থেকে ওরা ছিল বেশ দুঃসাহসী, অ্যাডভেঞ্চার প্রিয়। ভূত আর অলৌকিককে তাদের খুব একটা বিশ্বাস ছিল না। রামনগর গ্রামের শেষ সীমানায় ছিল একটা বিশাল বাওর। শীতকালে সেই বাওর পূর্ণ হয়ে যেত নানা রকম দুর্লভ সব শীতের পাখি দিয়ে। কিন্তু সেই বাওরে পৌঁছানোর জন্য পার হতে হতো বিশাল একটি জঙ্গল। পারতপক্ষে দিনের বেলাতে কেউ জঙ্গলের ধারে কাছেও যেত না, আর রাতের বেলায় তো প্রশ্নই উঠত না, কারণ ওই জঙ্গল নিয়ে নানা রকম ভৌতিক কাহিনী প্রচলিত ছিল। যারাই ওই জঙ্গলে বা তার আশেপাশে যেত তাদের অনেকেই অদ্ভুত আর ব্যাখ্যাতীত নানা রকম অভিজ্ঞতার সম্মুখীন হতেন। বিভিন্ন সময়ে কিছু মানুষ নাকি রাতের বেলা ওই জঙ্গলে শর্টকাট রাস্তা ধরেছিল দ্রুত গন্তব্যে পৌঁছানোর জন্য, কিন্তু তারা নাকি আর কখনোই গন্তব্যে পৌঁছায়নি। তাদের কোনো হদিসও মেলেনি। যাই হোক, একবার এক শীতকালে হলো কি, বন্ধুদের এক গল্পের আসরে অশরীরী নিয়ে নানা তর্ক বিতর্কে মুবারক আর নূর সালামকে তাদের কিছু বন্ধু চ্যালেঞ্জ ছুড়ে দিল যে যেহেতু তারা সাহসী, ভূতে বিশ্বাস করে না, তাই তাদেরকে এক শীতের রাতে ওই জঙ্গল পেরিয়ে বাওরে যেতে হবে, এবং তারা যে বাওরে গিয়েছিল সেটা প্রমাণস্বরূপ দুই একটি শীতের পাখি শিকার করে আনতে হবে। মুবারক আর নূর সালাম এতটাই অ্যাডভেঞ্চার প্রিয় ছিল যে চকচক করে উঠল তাদের চোখ। তারা 7-5 না ভেবেই এই চ্যালেঞ্জ গ্রহণ করে ফেলল। তারা আসলে রাতের বেলা ওই জঙ্গলে যেতে হবে এটা নিয়ে খুব একটা চিন্তিত ছিল না, কারণ আদতে তারা অলৌকিককে বিশ্বাসই করত না। যাই হোক, দুই বন্ধু খুব দ্রুত প্ল্যান করল যে রাতের আধারে, অর্থাৎ রাতেই তারা বাওরে যাবে। বাসার বড়রা যদি জানতে পারে এই প্ল্যানের কথা তাহলে তাদের কখনোই যাওয়া হবে না। তাই দুজন ঠিক করলো গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে পড়বে তখন ওরা দুজন বের হবে। যেই কথা সেই কাজ। নির্ধারিত রাতে সবাই ঘুমিয়ে যাবার পর মুবারক ও নূর সালাম বেরিয়ে পড়ল। রাত আনুমানিক 12টা হবে। ভয়াবহ রকম শীত পড়েছে সেই রাতে। তাপমাত্রা হয়তো 10 ডিগ্রিরও নিচে নেমে গেছে। ভয়ঙ্কর শীতে হু হু করে কাঁপতে কাঁপতে ওরা জঙ্গলের কাছে পৌঁছে গেল। ওদের সাথে পাখি ধরার ফাঁদ আর পুরনো আমলের একটি শটগান আর স্বল্প আলোর একটি টর্চ লাইট। শীতের পরিষ্কার আকাশে ঝলমলে জ্যোৎস্না, কিন্তু এত বেশি ঘন কুয়াশা যে 2 হাত দূরের জিনিসও ভালো মতো ঠাহর করা যায় না। কনকনে শীতের রাতে ঝকঝকে চাঁদের আলো আর ঘন কুয়াশার সাদা চাদর ভয়ানক অদ্ভুতুরে এক দৃশ্যপট তৈরি করল। ওরা দুজন জড়সড় হয়ে কাঁপতে কাঁপতে গ্রামের বড় রাস্তা থেকে নেমে মাটির রাস্তা ধরে জঙ্গলের গভীরে প্রবেশ করল। এইবার কিন্তু ঘন গাছের আড়ালে চাঁদে ঢাকা পড়ে গেল। ওরা টর্চ আর মৃদু আলোয় সামনে এগোতে থাকলো। হঠাৎ নূর সালাম দাঁড়িয়ে গেল। মুবারক ওর দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালে নূর সালাম বলে উঠল, আমরা ছাড়া এখানে আরো কেউ আছে আমি নিশ্চিত। মুবারকও দাঁড়িয়ে একটু বোঝার চেষ্টা করতেই স্পষ্ট টের পেল ওদের কিছুটা পেছনে জঙ্গল থেকে একটা অস্বাভাবিক লম্বা, অত্যন্ত শীর্ণকায় মানবাকৃতির একটি কুঁচকুঁচে কালো অবয়ব রাস্তায় বেরিয়ে এসেছে। নিকষ কালো অন্ধকারে ভালো করে কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু হতবাক হয়ে ওরা লক্ষ্য করল ওই প্রায় 10 ফুট লম্বা অবয়বটির সাথে
একটি চতুষ্পদ পশুর মতো আরও একটা কিছু আছে। এই প্রথমবারের মতো ওরা দুজন একসাথে উপলব্ধি করতে পারল যে কি বোকামিটাই না ওরা করেছে, এই জঙ্গল নিয়ে সব ঘটনাকে অবিশ্বাস করে। অস্বাভাবিক লম্বা সেই অবয়বটি হঠাৎ তার শীর্ণকায় একটি বাহু উঠিয়ে সরাসরি ওদের দুজনের দিকে নির্দেশ করল, যেন দেখিয়ে দিল ওদেরকে। আর সেই অশরীরীর নির্দেশে ওই পশুটি তাদের দিকে এগিয়ে আসলো। ওটা যদি কুকুর হয়ে থাকে তাহলে ওটা কমপক্ষে একটি বাছুরের সমান বড় হবে। ধবধবে সাদা ওই পশুটি অলৌকিক স্বরে গর্জন করে উঠল। ওটার টকটকে লাল চোখের জলজলে হিংস্র চাহনি স্পষ্টই বুঝিয়ে দিল যে এই জগতের কেউ নয়। আস্তে আস্তে এগিয়ে আসছে ওটা। ভয়াবহ আতঙ্কে নূর সালাম ও মুবারক আবিষ্কার করল ওরকম পশু একটা নয়, আরো আরো অনেক 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 পশু বের হয়ে আসছে বনের ভেতর থেকে। চারিদিক থেকে ঘিরে ফেলেছে ওদেরকে অন্য জগতের ধবল সাপদগুলো। একযোগে আর্তনাদ করে উঠল ওগুলো একত্রে। প্রচন্ড ভয়ে থরথর করে কাঁপছে দুজন। এখনই বোধহয় ওগুলো ঝাঁপিয়ে পড়বে ওদের দুজনের ওপরে। বাঁচার বোধহয় আর কোনো আশা নেই। ওদের এই ভয়াবহ আতঙ্ক দেখে হঠাৎ তীব্র জান্তব ও পাশবিক স্বরে হেসে উঠল পিছনে দাঁড়িয়ে থাকা সেই কালো শীর্ণকায় মূর্তিটি, যেন খুব মজা পেয়েছে ওদের আসন্ন মৃত্যু আতঙ্ক দেখে। এইবার শেষ চেষ্টা হিসাবে মুবারক নূর সালামের হাত ধরে টান দিয়ে প্রাণপণে ছুটতে লাগলো। ঊর্ধ্বশ্বাসে দুজন ছুটছে, আর যত দোয়া কালাম জানা আছে সব পড়ছে। বুঝতে পারছে পেছনে ছুটে আসছে ওই জিনিসগুলো। চারিদিক থেকে যখন ওদের সম্পূর্ণ ঘিরে ফেলেছে সাপদগুলো, আর কোনো রাস্তা নেই, তখন হঠাৎ ওরা দেখল জঙ্গলের মধ্যে বিরাট এক অশ্বত্থ গাছ, এবং তার ঠিক নিচেই একটা বিশাল কুয়া। আর সেই কুয়ার নিচ থেকে বিচ্ছুরিত হচ্ছে মৃদু একটি আলোক রশ্মি। ওরা আর কোনো উপায় না পেয়ে দেরি না করে প্রাণ বাঁচাতে কুয়ার গায়ে বাঁধানো ইট বেয়ে তরতর করে নিচে নেমে গেল। কুয়ার পাশে মাটিতে পড়ে রইল ওদের শটগান, টর্চ আর পাখি ধরার ফাঁদ। শীতেও দরদর করে ঘেমে উঠল দুজন। কুয়ার একদম নিচে মাটিতে পৌঁছাতে ওরা অবাক হয়ে খেয়াল করল কুয়ার দেয়াল থেকে একটা সুড়ঙ্গ চলে গেছে মাটির নিচ দিয়ে। আলোটা ওই সুড়ঙ্গ দিয়ে আসছে। ওরা কি করবে বুঝতে না পেরে সুড়ঙ্গ বরাবর এগোতে থাকলো। জাস্ট একটা পাক ঘুরতেই ওরা দেখল একটা ছোট্ট গুহার মতো জায়গা। আরো বিস্ময় অপেক্ষা করছিল ওদের জন্য। ওরা দেখল সেই গুহায় টিমটিমে একটি প্রদীপ জ্বালিয়ে বিশালাকার একটি পুঁথির মতো পুস্তকের ওপর ঝুঁকে রয়েছেন একজন বৃদ্ধ, যেন অত্যন্ত মনোযোগের সাথে পড়ছে সেই গ্রন্থটি। ধবধবে সাদা কাপড় পরা সেই বুজুর্গ ব্যক্তির পোশাক, মাথার বিরাট পাগড়ি, বিশালাকার সফেদ দাড়ি ও চুলে ঢেকে যাওয়া নিখুঁত সুন্দর চেহারা, এবং জীর্ণ হলুদ বর্ণ ধারণ করা পুঁথিটি এবং তার বসে বসে সেই পুঁথি পড়ার ভঙ্গিটি স্পষ্টই বলে দিচ্ছিল যে তিনি ওই সময়ের ওই স্থানের কেউ নন, হতেই পারেন না। মুবারক শুকনো গলায় বলে উঠল, কে কে ওখানে? ওদের প্রশ্ন শুনে ধীরে ধীরে মুখ তুলে ওদের দিকে তাকালেন বৃদ্ধ। নিষ্পৃহ আর শূন্য একটা দৃষ্টি তার কাছের স্বচ্ছ দুই চোখে। সম্পূর্ণ অচেনা এক ভাষায় ওদের দুজনকে ধমক দিয়ে উঠলেন। এরপর স্পষ্ট বাংলা ভাষায় ওদের গ্রামের স্থানীয় ভাষাতেই ধমক দিয়ে উঠলেন। বললেন যে এটা ফাজলামি করার জায়গা না, এবং তিনি বলেন যে ঘুরে বসো আর দোয়া কালাম পড়তে থাকো, কোনো মতেই বাইরে যাবে না। যেন বাইরে থেকে ওদের সাথে কি হয়েছে তা সম্পর্কে সবকিছুই জানেন সেই বৃদ্ধ। এই চিন্তা করার সময় নেই। মুবারক আর নূর সালাম দ্রুত বৃদ্ধের দিকে ঘুরে পেছন ফিরে বসে কালিমা আর জানা সব দোয়া কালাম পড়তে থাকলো। সময় যেন থমকে গেছে। বাইরে থেকে ভেসে আসছে শত শত অজানা সাপদের ভয়াবহ গর্জন আর ঝড়ের মতো তাণ্ডবের আওয়াজ। কতক্ষণ চলে গেল ওরা জানে না। পেছনে তাকানোর কোনো সাহস নেই। দুজনের তন্দ্রা নেমে এলো চোখে। হঠাৎ আবার বৃদ্ধের ধমক। এখনই বের হয়ে যেতে বললেন তিনি।
সোজা চলে যেতে বললেন, ডানে বাঁয়ে কোনো দিকে না তাকিয়ে। এক্ষুনি বের হতে হবে, এই মুহূর্তে। হঠাৎ ওরা শুনল ফজরের আজানের শব্দ ভেসে আসছে। ওরা দুজন বেরিয়ে যাবার আগ মুহূর্তে ওই বুজুর্গকে ধন্যবাদ দিতে যেই ঘুরবে, তখনই গমগম কণ্ঠস্বর পিছনে না তাকানোর জন্য হুঙ্কার দিল সে। এবং আজকের এই ঘটনা বাইরের কাউকে না জানাতেও সাবধান করে দিল আরো একবার। সোজা যেভাবে নেমেছিল সেই পথেই উঠে যেতে বলল। অন্ধকার আছে তখনও, কিন্তু কোনো সমস্যা হলো না। বাসায় না পৌঁছানো পর্যন্ত ছুটতে থাকলো ওরা ততক্ষণ, এবং বড়রা ততক্ষণে উঠে পড়েছে। ওরা বাসার কাছে পৌঁছেই ভীষণ অসুস্থ বোধ করলো। মোবারকের চলে আসলো উচ্চ মাত্রার জ্বর, আর নূর সালামের অবনতি এবং বমি হতে থাকলো। বড়দের হাজার প্রশ্নের পরে ওরা কোনো উত্তর দিল না যে কি হয়েছে, কোথায় গিয়েছিল। কিন্তু অবস্থা বেগতিক দেখে হুজুর ডাকা হলো। হুজুর গোপনে ওদের সাথে কথা বলে বুঝলেন প্রথমে ভয়ঙ্কর খারাপ কিছুর খপ্পরে পড়েছিল ওরা। প্রাণটা হয়তো ওই রাতেই চলে যেত, কিংবা হয়তো হারিয়ে যাওয়া মানুষগুলোর মতো ওদের আর কখনোই ফিরে পাওয়া যেত না। ওই রহস্যময় বুজুর্গ ব্যক্তিটি ওদেরকে কুয়ায় আশ্রয় দিয়েছেন। সেই যাত্রায় সে কারণেই তারা প্রাণে বেঁচে গেছে। যাই হোক, হুজুরের রুকাইয়াতে আস্তে আস্তে ওরা সুস্থ হয়ে ওঠার পর ওদের মনে পড়ে যায় যে ওদের শটগান, পাখি ধরার অস্ত্র আর টর্চ লাইট সব ওই কুয়ার পাশে ফেলে এসেছিল ওরা। একদিন ওরা সাহস করে আরো কিছু লোকজন নিয়ে সেই জিনিসগুলো ফিরে আনতে গেল। ঠিক সেই কুয়ার পাশে পড়ে থাকার কথা ছিল সেগুলোর। সেই বিরাট অশ্বত্থ গাছের নিচে জিনিসগুলো যে হয়ে পড়েছিল সেভাবেই আছে, কিন্তু সেখানে আদৌ কোনো কুয়া নেই। মোবারক, নূর সালাম একে অপরের দিকে হতবিহ্বল হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল, কিন্তু টু শব্দটি করল না তারা। ওদের জিনিসগুলো নিয়ে দ্রুত বাড়ি ফিরল ওরা। এরপর ওদের বন্ধুরা পাখি না আনতে পারার জন্য যতই ওদের খেপালো না কেন, ওরা একটিও উচ্চবাচ্য করল না। ওদের আচরণের সাথে যা একেবারেই মিলল না। বন্ধুরাও তাদের এই পরিবর্তনের জন্য খুবই অবাক হয়েছিল। দুরন্তপনা ওদের চলে গিয়েছিল একেবারেই। এরপরের কাহিনীটি খুব ছোট। বন্ধুদের কোনো এক আড্ডায় অশরীরী অলৌকিক এই সমস্ত প্রসঙ্গ উঠলে খুব কৌশলে এড়িয়ে যেত ওরা দুজন। আর ভূতে বিশ্বাস করে কি না করে সরাসরি জানতে চাইলে শুকনো একটা হাসি দিয়ে চুপ হয়ে যেত। নূর সালাম আর মোবারক অনেক দিন পর্যন্ত গোপন রেখেছিল ঘটনাটি। পরে হয়তো বৃদ্ধা অবস্থায় বংশধরদের কাছে এই ঘটনাটি বলে গিয়েছিল তারা। ঘটনার সমাপ্তি এইখানেই, কিন্তু অনেকগুলো প্রশ্ন রয়ে গেল ভূত.com টিম আর লিসনারদের কাছে। সেদিন রাতের সেই কালো অবয়ব আর তার পোষা সাপদগুলো কি অন্য জগৎ থেকে এসেছিল? আর এই অসহায় তরুণকে আশ্রয় দিয়ে বাঁচিয়ে দেয়া সেই রহস্যময় বৃদ্ধই বাকে লৌকিক আর পরলৌকিক এই দুই জগতের সেতু বন্ধন করেছিল যে সেই গায়েব হয়ে যাওয়া রহস্যময় কুয়াটি কোথায়? প্রশ্ন রয়েই গেল। হ্যামলেটের একটি লাইন বলে শেষ করছি। There are more things in heaven and earth. আসলে এই পৃথিবীতে অনেক কিছুই আছে যা আমাদের দৃষ্টিতে অর্থাৎ দৃষ্টির আড়ালেই থেকে যায়, থাকে না কোনো ব্যাখ্যা। আল্লাহ তাআলা সবাইকে অনেক অনেক ভালো রাখুন, নিরাপদে রাখুন, এই কামনায় শেষ করছি। ডক্টর আনিকা নাওয়ার, DMCH, অ্যাসিস্ট্যান্ট সার্জন, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। থ্যাংক ইউ সো মাচ আপনার এই ঘটনাটার জন্য এবং আপনার এই ঘটনা শেয়ার করার জন্য, এবং আশা করছি যে আপনি আমাদেরকে আরও ঘটনা শেয়ার করবেন, আরও অনেক কিছু আমাদেরকে জানাবেন, এবং আমাদেরকে আপনারা বলবেন যে এই ঘটনাগুলো আপনারাও এই যে এরকম ঘটনা শুনলে কিন্তু উৎসাহ লাগে যে আমি একটা ভালো কিছু পাঠাই। তো এরকম ঘটনা আপনিও পাঠান, এবং আশা করছি আপনি পাঠাবেন। আপনার ঘটনার অপেক্ষায় থাকলাম, এবং আর কোনো কথা না বাড়িয়ে আমরা চলে যাব সরাসরি আমাদের পরবর্তী ঘটনায়। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, এবং আশা করছি যে আপনার এখানে অসংখ্য ঘটনা পাঠাবেন। চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। Spirit, be here with me. কে তুমি? Geek.com. The fear returns with Russell.
ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি ভূত.com-এর 33 নম্বর এপিসোডে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আর আমিও খুব ভালো আছি, কারণ স্টুডিওতে আমার অনেক পছন্দের একজন মানুষ আজকে আমাদের সাথে উপস্থিত আছেন এই মুহূর্তে, আবরার ভাই। এবং আবরার ভাই যখনই দেশে থাকেন, যেই সময়টা দেশে থাকেন, সেই সময়টাতে উনি হয় অডিও ক্লিপ পাঠান বা যোগাযোগটা সব সময় রাখেন। অ্যান্ড হি ইজ ভেরি কাইন্ড, হি ইজ আ ভেরি নাইস পার্সন। সো এবং স্টোরি টেলিংও খুব চমৎকার। তো আমরা এখন যেটা করতে চাই সেটা হচ্ছে সরাসরি প্রথমেই আবরার ভাই আসলে থ্যাঙ্কস জানাতে চাই স্টুডিওতে এসে আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য। আবরার ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি অনেক ব্যস্ত একজন মানুষ, তারপরে যে আপনি স্টুডিওতে এসেছেন এর জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সত্যিকার অর্থে রাসেল ভাই, ধন্যবাদ আপনাকে যে অনেক দিন পর আমার সৌভাগ্য যে স্টুডিওতে এসে ঘটনা বলার সুযোগ পাচ্ছি, এবং আসলেই ভালো লাগছে, বেশ ভালো লাগছে যে অনেক দিন পর। ধন্যবাদ আপনাকে। যাই হোক, আমরা অনেক অনেক থ্যাঙ্কস জানিয়ে যেরকম শুরু করতে চাই সেভাবে আমি একটু আগে কথা বলছিলাম ইনফ্যাক্ট আবরার ভাইয়ের সাথে, এবং আবরার ভাইকে জিজ্ঞেস করছিলাম যে আবরার ভাই আপনার সাথে রিসেন্টলি কোনো ঘটনা ঘটে গেছে কিনা। তো আবরার ভাই বেশ কিছু ঘটনার কথা বললেন, এবং আমি জানি যে আবরার ভাই মাঝে মাঝেই লং ড্রাইভে যান, সেই সমস্ত কিছু ঘটনা শুনবো। আবরার ভাইয়ের একটা রিলেটিভের বাসায় কিছু ঘটনা ঘটেছে, সেই সম্পর্কেও আমরা জানবো। তো আমরা শুরু করতে চাই আবরার ভাই একদম যেহেতু রিসেন্ট, আপনার ঢাকা শহরের একটা খুব প্রাণকেন্দ্র বলতে পারবো সেরকম জায়গায় বাসাটি, আপনাদের রিলেটিভের বাসা, সেই জায়গায় যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনা যদি আমাদের একটু বলতেন। জি, ধন্যবাদ রাসেল ভাই। আমি টোটাল আসলে আমার রিলেটিভের বাসার যে ঘটনাগুলো সেটা হচ্ছে দুটো, আর একটা হচ্ছে বনানী এলাকা আর একটা মিরপুর এলাকা। আমি বিশেষ কারণবশত এখানে নাম উল্লেখ করব না, কেননা এটা সবাই একটু এই ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করে। আর লং ড্রাইভের ব্যাপারটা এটা সেটাও আপনার ঢাকার আশেপাশেই, এবং ভেরি রিসেন্ট, 3টা ঘটনাই। এটা গত 2-3 মাসের ভিতরেই ঘটে যাওয়া ঘটনা। তো রাসেল ভাই, আমি ফার্স্টে আমার বনানীর ঘটনাটা থেকে শুরু করি। বনানীতে সেটা হচ্ছে আমার খুবই কাছের একজন আত্মীয় বাড়ি, এবং সৌভাগ্যবশত ওই সময়টার মানে ওই টোটাল ঘটনার ফ্রেমটার কোনো একটা সেগমেন্টে আমিও ছিলাম উপস্থিত। তো বিষয়টা হচ্ছে এরকম, এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা তো সবাই তো বেশিরভাগই নিজের বাসাতেই ছিলাম। পাশাপাশি আমার যেটা হয়েছিল যে আমরা বেশ কিছু মানুষ আমাদের আত্মীয় স্বজনের ভিতরে প্রায় সময়ই দেখা যেত 1 সপ্তাহ বা 1.5 সপ্তাহ একসাথে থাকতাম একই বাসার ভিতরে। তো এরকমই একটা সময়ে আমরা ছিলাম। এই সময় যে বাসাটায় যে ঘটনাটা, সেটা হচ্ছে এই বাসাটার একটা পুরনো কিছু ইতিহাস আছে। তার ভিতরে একটা হচ্ছে যে ওই বাসাতে এর আগেও ওই বাসার যে ভদ্রমহিলা আছেন, যে মুরব্বী, উনি এক সময় পজেসড হয়েছিলেন। সেটা এর আগে মানে অনেকভাবেই এটাকে হ্যান্ডেল করা হয়েছিল, মানে ইসলামিক কায়দাতে যেভাবে আপনার ছাড়ানো হয়, জিন ছাড়ানো হয়, সেটা ছাড়ানো হয়েছিল। এবং ওখানে রিসেন্টলি যেটা গত 2 মাস আগের ঘটনা, সেটা হচ্ছে যে আমরা কোনো এক রাতে ওখানে ডিনার করছি। ডিনার টেবিলে আমরা 7-8 জন একসাথে। হঠাৎ করে আমরা কিন্তু কোনো রকম প্যারানর্মাল কোনো এনভায়রনমেন্ট এমন কিছু ফিল করছিলাম না। হঠাৎ করে মেইন দরজায় 2টা লক দেওয়া, আপনার সিকিউরিটি লক, এবং 2টাই লক করা অবস্থায় হঠাৎ করে মেইন দরজা ধাপাস করে খুলে গেল এবং ধাপাস করে বন্ধ হয়ে গেল। আমরা ভাবলাম যে কেউ একজন আসছে হয়তো, বা বাইরে থেকে তালা খুলে। তা আমরা বাসার সবাই কিন্তু বাসার ভিতরে, নতুন করে কারো আসার কথা না। তো ওই সময়টা একজন গিয়ে চেক করলো, দেখলো যে দরজার লক করাই আছে, কিন্তু কিভাবে খুললো, কিভাবে বন্ধ হলো কেউ বুঝলো না। এর ভিতরে বাসার বড় মেয়ে, যে সে একদিন রাতের বেলা একা একা ডিনার করছিল, তার পায়ে হঠাৎ করে কেউ একজন টাচ করছে, মানে আপনার ডাইনিং টেবিলের নিচে কেউ একজন টাচ করছে। অনেক সময় বাচ্চারা দুষ্টামি করে, কিন্তু সে নিচে তাকিয়ে দেখে কেউ নেই। ঠিক আছে, কোনো বাচ্চাও ওই সময় জেগেছিল না, এত গভীর রাতে 12টার পরে ওই সময়টা এরকম একটা ফিল। এর পরের যে আর একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে যে বেডরুমে, বাড়ির যে বড় মেয়ে যে রুমটায় থাকেন, সেই রুমটাতে আপনার সে ওয়াশরুমে যাচ্ছে, তার রুমের দরজাটা লক করা, মানে রুমে ঢোকার যে দরজাটা,
সেটা হঠাৎ করে খুলে গেল এবং ধাপাস করে বন্ধ করলো। লক থাকা অবস্থায় দরজা খুলছে, বন্ধ হচ্ছে। এটা মেইন ডোরেও হয়েছে, ইভেন নিয়েতেও হয়েছে। আপনারা কি এই সময় মানে এই ঘটনাগুলো খুব স্বাভাবিকভাবে নিয়েছিলেন এরকম? প্রথম দিকে আমরা এটা কোইন্সিডেন্স মনে করছিলাম, কিন্তু পরে যখন এরকম একের পর এক ঘটনা ঘটতেই থাকলো, এর ভিতরে একজন হুজুরের মানে শরণাপন্ন হলাম আমরা। এক হুজুর আসলেন, সাথে একজন তুলা রাশির জাতককে নিয়ে আসলেন এবং বাড়ির ড্রয়িং রুমে বসে উনি ওনার রিচুয়ালগুলো করার পরে ওই তুলা রাশির যে জাতক যাকে নিয়ে এসছে তার উপরে সেই জিনটা এসে ভর করলো এবং ওই জিনটার পরে যে স্টেটমেন্টটা সে দিল যে সে এখানে প্রায়ই আসা যাওয়ার ভিতর আছে এবং সে মানে ইসলামিক কায়দা কানুন সে পছন্দ করে, কিন্তু এই বাড়িতে একটু নামাজ কালাম কম হচ্ছে এবং বাড়ির যে কর্তা তাকে সে শাসিয়ে বলল যে তুই নামাজ পড়া বন্ধ করছিস কেন, তাহাজ্জুদের নামাজ কেন পড়ছিস না। তাহলে তো ওই বাড়ির মালিক তিনি যে নামাজ পড়েন না, এই ইনফরমেশন তার কাছে কিভাবে গেল? এটা মানে ভেরি মানে বিগ কোইন্সিডেন্স আসলে। সেই যে যার উপর ভর করেছে সে তো জানার কথাই না, পাশাপাশি তার মুখ দিয়ে জিন কথা বলছে এবং এই যেটা আমরা পরে তাকে কথা দিতে হয়েছে যে সবাই নামাজ পড়বে, ওই বাড়িতে যারাই থাকবে নামাজ রেগুলারলি পড়বে। এবং আজকে পর্যন্ত বাড়ির কর্তা সে ডেফিনেটলি এখন তাহাজ্জুদ পড়েন। উনি অনেক আগে ছোটবেলা থেকে অনেক অল্প বয়স থেকে তাহাজ্জুদ পড়ে আসেন। তো যাই হোক, এরপরে সে আরো কিছু কন্ডিশন দেয় এবং পরে বলে যে তোমাদের এটা আমি আলামত দেখায় দিয়ে গেলাম, তোমরা এরকম করো না, তোমরা সোজা কথা নামাজ কালাম মেনটেন করবা সবসময়। এই মেসেজই ছিল এবং প্রায় আধা ঘন্টার মতো সে ভর করেছিল তার উপরে। এর ভিতরে আরো অনেক কথা হয়েছে। সার্টেন টাইমে তাকে ছেড়ে দিল যখন, তখন সে অনেকটা বেহুশ হয়নি সেই ভদ্রলোকটা। আমরা যেটা চোখে দেখলাম যে সে অনেকটা খুব উইক হয়ে অনেকক্ষণ পড়েছিল। তারপর আস্তে আস্তে মানে একটু যে হেলতে দুলতে মানে খুব টালমাটাল অবস্থায় হেঁটে পরে ওয়াশরুমে গেল মাথায় পানি টানি দিলে। তারপর এরপর থেকে আজকে পর্যন্ত আর কি এই কোনো আর আলামত পাওয়া যায়নি। এই যে আপনি পুরো প্রক্রিয়াটা দেখলেন, এই পুরো প্রক্রিয়া দেখার পরে আপনার কি মনে হয় যা হয়েছে তা আপনার কাছে কতটুকু বিশ্বাসযোগ্য মনে হয়েছে? আসলে এখন আমরা যেহেতু একটা ধর্মে বিশ্বাস করি, তো আমাদের ধর্ম যেটা ইসলাম ধর্মে তো বলে যে যদি মুসলমান হয়ে থাকেন সেক্ষেত্রে ডেফিনেটলি আপনি জিনে বিশ্বাস করেন। তো একটা জিন একটা মানুষকে আসর করতেই পারে এবং ডেফিনেটলি দোয়া কালামের মাধ্যমে তাদেরকে হাজির করা হয়। তো এটা ডেফিনেটলি ইটস রাইট, এটা কোনো মানে বিশ্বাসযোগ্য অবশ্যই। আপনি মাওয়া ঘাটের সম্পর্কে কিছু কথা বলছিলেন, এটা কি বলেন তো একটু? মাওয়ার খুবই মানে মজার একটা ব্যাপার যে আমি আসলে ভাবতেও পারিনি যে আসলে আগ্রহটা ছিল এরকম। মাওয়া ঘাটে এই প্যান্ডেমিক সিচুয়েশনের ঠিক শুরুর দিকে এটা উদ্বোধন করা হয় ভেরি নিউলি, যেটা 4 লেন করেছে। এবং আগে যে মাওয়া ঘাটে আমাদের ঢাকা থেকে যেতে লাগতো হচ্ছে 1.5-2 ঘন্টা, সেখানে এখন সময় লাগে হচ্ছে সব মিলে 30 মিনিটসের ভিতরে পৌঁছে যাওয়া যায়, খুবই শর্ট টাইম। এবং খুব হাই স্পিডে গাড়িগুলো চলে, ইটস লাইক 100-120 এরকম স্পিডে চলে। তো মাওয়া ঘাটের যে আপনার যাওয়ার রাস্তাটা, যে এক্সপ্রেস হাইওয়েটা, এটা সম্বন্ধে আসলে কোনো যে প্যারানর্মাল অ্যাক্টিভিটি ওখানে থাকতে পারে এটা মাথায় আমার ছিলও না, বা আমি চিন্তাও করিনি যে এরকম কিছু এক্সপিরিয়েন্স করব। তো কোনো যেদিন উদ্বোধন হয় তার পরের দিন রাতে আমরা কিছু বন্ধু বান্ধব মিলে আমরা মাওয়া ঘাটে যাই এবং যাওয়ার সময় আমরা ওখানে গিয়ে ওখানে ইলিশ মাছ খেয়ে যখন ব্যাক করছি রাত্রে আনুমানিক 2:30-3টার সময়। তো আমি ফার্স্ট যেটা আমার যে ঘটনাটা সেটা খুবই স্বাভাবিক, এটা আসলে আমি বলবো না যে খুব মানে রোমহর্ষক কিছু এরকম ফিল করিনি, বাট ওটা থেকে আমার কিউরিওসিটি শুরু এবং এটা নিয়ে আরো অনেকের সাথে কথাবার্তা শুরু। তো যেটা হয় যে আমি যখন ব্যাক করছিলাম, আই ওয়াজ ড্রাইভিং, তো আমার গাড়িটার সামনে দিয়ে মানে বেশ কিছু রাস্তা আসার পরে, এটা ওখানে একটা এলাকা আছে কুচ্চামারা ব্রিজ বলে, তার বেশ আগে আসার পথে হঠাৎ করে মনে হলো মানে খুব ফাস্ট একটা কুকুর সম্ভবত আমার সামনে দিয়ে দৌড় দিল আমার গাড়ির তখন স্পিড 120-এর কাছাকাছি, 100 থেকে 120-এর ভিতরে এরকম।
ওই সিচুয়েশনে একটা কুকুর দৌড় দিল, কিন্তু ওই কুকুরটা আনুমানিক 10 গজ দূর দিয়ে। এত স্পিডি গাড়ির সামনে দিয়ে কোনো কুকুর যদি দৌড় দেয় 10 গজ সামনে দিয়ে, তখন কিন্তু ডেফিনেটলি আপনি ওটাকে হিট করবেনই। আমি কিছু হিট করিনি, এবং আমি বাম ডানে তাকিয়ে কোনো কিছু, ইভেন মিরর দিয়েও আমি কোনো কিছু দেখতে পাইনি, কিছু নেই। একটা ফ্ল্যাশের মতো অনেকটা মনে হয়েছে ব্যাপারটা। তো এই বিষয়টা ওখানে ঘটে গেল। এরপরে আমি যখন একদিন আমার মিরপুরে আমাদের একটা বিল্ডিং আছে, যে বিল্ডিংয়ে একজন ভদ্রলোক আছে, সে অনেকগুলো উবার ভাড়া দেয়, উবারের গাড়ি প্লাস রেন্টেকারের গাড়ি ভাড়া দেয়। তো নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই ভদ্রলোককে একটা কথা এই ঘটনাটা বলতেছিলাম যে মাওয়াঘাটের রাস্তাটা সুন্দর, বাট এরকম একদিন ফিল করছি যে দৌড় দেয়। বলে ভাই ওখানে কুকুর দৌড় দিবে কোথা দিয়ে? আপনার বাম দিক দিয়েও ব্যারিকেড, ডান মাঝখানেও ডিভাইডার, ওই সাইডেও ব্যারিকেড, ওখানে কিছু ওঠার কোনো সুযোগ নাই। তবে আমার ড্রাইভার মিলন একটা জিনিস এক্সপিরিয়েন্স করছে, ওখানেই মিলন ছিল, দাঁড়ানো ছিল ওই বাসার নিচে। তো ওকে ডাক দিল, মিলনকে বলো তুমি কি এক্সপিরিয়েন্স করছো, ভাইকে বলো। মিলন আমাকে বলতেছে যে আমি মাওয়াঘাট থেকে ফেরত আসতেছি, সামনে কিছু একটা আমি বুঝতে পারি, অবয়বটা আমি ঠিকভাবে বুঝতে পারিনি, হঠাৎ সামনে চলে আসলো, আমি গাড়ি হিট করলাম, আমি মেরে দিলাম অবয়বটাকে। তো এরপরে আমি গাড়িটা পার্ক করলাম, যে আমি কি মানুষ মারলাম নাকি বা কিছু, এরকম মনে হলো যে মানুষের মতো কিছু। তো সে গাড়িটা পার্ক করে সাইড করে দেখলো তার গাড়ির সামনের যে প্লাস্টিক বাম্পারটা আছে সেটা ফেটে গেছে, অলরেডি ডেন্ট হয়ে গেছে একটা পয়েন্টে, কর্নার সাইডে, এবং পিছনে কোনো মানুষও পড়ে নেই, কোনো জন্তু জানোয়ার কিছুই পড়ে নেই, ঠিক আছে, বাট তার গাড়ি অলরেডি ডেন্টেড। তো মাওয়াঘাটের এই ঘটনাটা প্রথম শুনলাম। এরপরে এই সিমিলার ঘটনা আমি আরো 2-3 জনের কাছ থেকে শুনছি, যে ওই রাস্তাটায়, এই যে মাওয়াঘাটে যাওয়ার রাস্তা যেটা, এখানে প্রায়ই এরকম ঘটনা হচ্ছে। ইভেন মানুষও দেখতে পায়, মানুষও হিট করে ফেলে মানুষ। আমি ঠিক জানি না যেটা আসলে মাওয়াঘাটের ওই রাস্তার প্রবলেম নাকি যে ইলিশ খেয়ে ফেরার প্রবলেম হতে পারে। এরকম সিমিলার আর একটা যে আত্মীয় বাড়ির কথা বলছিলাম, এটা মাছ রিলেটেডই। সেটা হচ্ছে যে মিরপুরে কোনো একটা আমার আত্মীয় বাড়িতে রিসেন্টলি, এই গত 3 সপ্তাহ আগে থেকে ঘটা শুরু হয়েছে, আজকে অবধি ঘটনা চলছে, এবং তারা আগামী 1 তারিখে বাসাটা ছেড়ে দিচ্ছে, আর এক বাসা অন্যত্র চলে যাচ্ছে এই কারণে, এবং এটা মাছ রিলেটেড দিয়েই শুরু। সেটা হচ্ছে মিরপুরে 1 নম্বরের ওই সাইডে একটা এলাকার নামটা আমি ঠিক বলবো না পার্টিকুলারলি। ওখানে আমার এক আত্মীয়, তারা হাজব্যান্ড ওয়াইফ এবং তার মেয়ে, একটা বাচ্চা মেয়ে, এই 8-10 বছর বয়স, তারা থাকেন একটা বাসা ভাড়া করে 4-5 তলার উপরে। তো রাতে বেলা ওই দিন মাছ রান্না হয়েছিল তাদের বাসায়, এই 3 সপ্তাহ আগের ঘটনা। তার মাছ রান্না করেছিল, তো ওই যে আপা, তার ওই মাছটা রান্না করার পর ফ্রিজ থেকে বের করে রান্না করেছে, তো পরে একটু স্মেল মনে হয়েছে তাদের। তো রাত্রেবেলা ওটা ডাস্টবিনে ফেলেনি, ওটা করেছে পাশেই হচ্ছে নিচে একটা ছাদ আছে, 3 তলা বাড়ির ছাদ, সেই ছাদের উপর সে মাছটা ফেলে দিয়েছে, যে এটা হয়তোবা দিনের বেলা বা আপনার ভোরবেলা হয়তোবা পাখি বা কাকটাকে সে খেয়ে ফেলবে, ওই জন্য উনি ফেলে দিয়েছে। এরপরে তার পরের রাত্রের থেকেই তাদের বাসায় ঘটনা ঘটা শুরু। সেটা হচ্ছে প্রায় সময় ড্রয়িং রুমে দৌড়াদৌড়ি শোনে, বা ওয়াশরুমে অনেক সময় দেখে যে কল ছেড়ে দিচ্ছে। আর সবচেয়ে মজার ঘটনা, তারপর পরের দিনের যে সন্ধ্যাবেলা, এই প্যান্ডেমিক সিচুয়েশনের ভিতরে সবাই তো প্রায় হোম অফিস করেন, তো ওই ভাইজান যে ওই বাসার যে কর্তা, উনিও হোম অফিসই করছেন বর্তমানে। তো উনি ওই টিভি রুমে বসে, তার মেয়ে পাশে বসে, দুজন মোবাইল টিপছেন এবং টিভি চলছে। এই মুহূর্তে হঠাৎ করে সে ফিল করলো তার মেয়ে তাকে বারবার লাথি দিচ্ছে, তার ডান সাইডে তার মেয়ে বসা, সে তাকে লাথি দিচ্ছে পায়ের উপরে। সে কেঁপে গেছে যে এটা কেমন বেয়াদবি। তো তখন তার মেয়েকে বলছে, তুমি এটা কি করতেছো, তুমি আমাকে লাথি দিচ্ছ কেন? তার মেয়ে তার দিকে তাকিয়ে মানে হতবাক একটা ভাব, যে এটা কি বললো বাবা? বাবা আমি কই তোমাকে লাথি দিলাম? বলে সত্যি দাওনি? বলে না দিইনি। সে তো আশ্চর্য, তাহলে সে এরকম কেন ফিল করলো? তা অনেক সময় দেখা যায় যে ওই খাটের ওখানে পা দিয়েছে, পায়ে আলতো ছোঁয়া। আবার প্রায়ই দেখা যায় যে মানে এখন পর্যন্ত ফিল করছে যে দেখা যাচ্ছে যে দরজা নক করছে, মানে রুমের বাসার ভিতর তারা 3 জনই একই রুমে আছে, দরজা নক করছে হয়তো বা কমন স্পেস থেকে।
এইসব জিনিস তারা এক্সপিরিয়েন্স করছে। এর ভিতরে একজন হুজুরকে নিয়ে এসেছিলেন। ওই হুজুর বলল যে খুব কড়া জিন, এবং তোমরা যে মাছ ফেলেছিলে এটা থেকেই তার আবির্ভাব, সে আকর্ষণ হয়েই তোমাদের বাসায় আসছে, তোমাদের ফ্যামিলিটাকে পোজেস করে রেখেছে। এখন তোমরা বাসা যে ছেড়ে দিচ্ছ, আলটিমেটলি তোমরা যেখানেই যাও সে হয়তো বা তোমাদের সাথে চলে যাবে। সো এখান থেকে ছাড়াই যাওয়া ভালো। তবে এখন পর্যন্ত কোনো ওয়ে আউট বের করতে পারেনি, এখন পর্যন্ত ছাড়েনি, এখনো চলছে, এই ঘটনা এখনো চলমান। তারপর ভাই আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য, এবং আমি আশা করবো যে আপনি সুস্থ থাকবেন এবং আবারও আসবেন খুব অল্প দিনের মধ্যে, যদিও আপনি প্রচণ্ড ব্যস্ত মানুষ, এবং তারপরেও যে আপনি সময় দেন, এবং আপনি যে পরিমাণ ব্যস্ত আমি সেটা খুব ভালোভাবে জানি, তারপরেও যেটুকু ভালোবাসা সেটা আমার জন্য, ভূত.com-এর লিসেনারদের জন্য। থ্যাংক ইউ সো মাচ স্টুডিওতে আসার জন্য। এবং আমরা যেহেতু কিছু কিছু গেস্ট এখন আমন্ত্রণ জানাচ্ছি আমাদের স্টুডিওতে, তার মধ্যে আমার খুব ভালো লাগার একজন মানুষ আবরার ভাই, এবং তাকে দিয়ে শুরু করলাম। ইনশাল্লাহ এখন আপনারাও আসতে পারবেন, কারণ এই প্রথম আমাদের মডারেশনদের পরে আবরার ভাই একজন, যিনি হচ্ছে এখানে একজন খুব ভালো স্টোরি টেলার, যিনি প্রথমবারের মতো স্টুডিওতে আসলেন, এবং সেই সাথে এই ভূত.com-এর যে স্টুডিও, নিজস্ব স্টুডিও, সেই স্টুডিওতেও প্রথম ঘটনা শেয়ার করলেন আবরার ভাই। এভাবে আমরা আমাদের যাত্রাটা শুরু করলাম, এবং আশা করছি যে এখন থেকে আপনারাও আসবেন এবং আপনাদেরও পেয়ে যাব। আর সেই জন্য যেটা করতে হবে, আমাদেরকে ইমেল করতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। আর আমার মনে হয় যে এখন থেকে আমরা এরকম রেগুলারই কিছু কিছু গেস্ট পেয়ে যাব। আপনার ভাই, আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ। রাসেল ভাই, আপনাকেও ধন্যবাদ এবং লিসেনারদেরকেও অনেক ধন্যবাদ। এবং আমি আসলে সৌভাগ্যবান যে আজকে ফার্স্ট আপনার স্টুডিওতে এসে মানে আমার ঘটনাগুলো শেয়ার করতে পেরেছি। আশা করি ভবিষ্যতে আবার আসবো। থ্যাংক ইউ। আমরা আজকের মতো এই ঘটনাটা এখানেই শেষ করছি, চলে যাচ্ছি আমাদের পরের ঘটনায়। Spirit, be here with me. কে তুমি? .com. The fear returns with Russell. আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, শুনছেন ভূত.com। আশা করছি ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আর আপনাদের অনেক অনেক চাহিদা ছিল যে আমরা যেন হাফেজ মাইনুদ্দিন ভাইকে নিয়ে আসি। আজকে আমরা কোভিডের পরে প্রথম আমাদের স্টুডিওতে সবাইকে আমন্ত্রণ জানালাম, এবং আমাদের প্রথম অতিথি ছিলেন আবরার ভাই, আপনারা সবাই শুনলেন। এবং আমাদের দ্বিতীয় অতিথি যিনি, তিনিও আজকে প্রথমবারের মতো এই প্যান্ডামিকের পরে, মানে কোভিডের এই সিচুয়েশনের পরে প্রথমবারের মতো স্টুডিওতে আসলেন। অবশ্যই আমাদের স্বাস্থ্যবিধি মেনে আমরা এখানে কাজ করছি। এবং যিনি এই মুহূর্তে উপস্থিত আছেন আমাদের স্টুডিওতে, তিনি হচ্ছেন আমাদের আপনাদের সবার পরিচিত, আপনাদের অনেক ভালোবাসার মানুষ হাফেজ মাইনুদ্দিন ভাই। এবং হাফেজ মাইনুদ্দিন ভাই তার একটা লম্বা সফরে তিনি ছিলেন, এবং সেই লম্বা সফর শেষ করে তিনি রিসেন্টলি ঢাকায় ফিরেছেন, এবং ঢাকায় ফিরেই তিনি আমাদের সাথে উপস্থিত হয়েছেন। এবং তিনি নিজেই ফোন করেছিলেন, ফোন করে জানিয়েছেন যে আমি আপনাদের এখানে একদিন আসবো। আমি সঙ্গে সঙ্গে আর দেরি করিনি, তাকে ডেকে ফেলেছি। এবং আজকে যখন আমার কথা হচ্ছিল তার সাথে আমি বললাম যে আপনি আসবেন কিনা, উনিও সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন, যার কারণে সবকিছু মিলিয়ে একটা ভালোই হলো আমাদের। আমার মনে হয় যে আজকের এই এপিসোডটা অনেক বেশি জমজমাট হয়ে উঠবে। তার আগে আমি একটু বলি যে আমাদেরকে যদি ইমেইল করতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। আমরা চলে যাব আমাদের হাফেজ মাইনুদ্দিন ভাইয়ের কাছে। মাইনুদ্দিন ভাই, এবং কেমন লাগছে আপনার আজকে এখানে আসতে পেরে? আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। জি। ওকে, আমরা এখন জানতে চাই যে আপনি যে ঘটনাটি শেয়ার করবেন সেটি কোথাকার ঘটনা? আমি আজকে যে ঘটনা শেয়ার করবো সেটা আমাদের ঢাকা লালবাগ, এবং একটু ফ্ল্যাট বাড়িরই। এখনও সে বাড়িতে আমি করতেছি, বসবাস চলতেছে। 2টা দিন ধরে ছিলাম।
অর্থাৎ আমি মুফাসসলে যে ঢাকার বাইরে যেগুলো ঘুরে আসছি সেগুলো ঘটনা, বহু ঘটনা তো অনেক, আমি এইগুলো বলবো। আজকে বিশেষভাবে আমি শহরের ঘটনা বলবো, যেটা বর্তমানে আমি গতকালও রাত্রে ছিলাম, তো শেয়ার করে দিই, বলে যাচ্ছি। বিষয়টা হচ্ছে লালবাগে এরকম একটা ফ্ল্যাট বাড়ি, খুব পরিস্থিতি ভয়ঙ্কর রূপে ধারণ করেছে, যেটা মানুষ বসবাস এখন বর্তমানে উপযুক্ত না, যার কারণ ওই ফ্ল্যাটের মানুষগুলো নিজ স্বেচ্ছায় মানিকগঞ্জ চলে গেল। মানিকগঞ্জ চলে গেল। তো এমন একটা ভয় ভীতির কারণে যে ওরা এই ফ্ল্যাটটাতে পরিবারের সদস্য সবাই মিলে গ্রামে চলে যেতে বাধ্য হয়েছে। তো সেই ফ্ল্যাটটাতে এখন বর্তমান খালি। এখন আমি বসবাস করতেছি। যে আমি যা শুনেছি, ওরা যা আমাকে বলল, তার সব কথাগুলো সত্য কিনা। তো বিশেষ এখানে 4 বছরের একটা ছোট মেয়ে আছে, বাচ্চা, মুশফিকা হাবিব নাম। তো আমাকে প্রথম বললো যে মামা, আমি নিজ দুপুর 12টায়, ঠিক দুপুর 12টায় ওই ওর দাদা যে ঘরে থাকতো, ওর দাদা মারা গেছে, কিন্তু ওই ঘর সবসময় বন্ধ করে দেওয়া রাখা হয়, খোলা হয় না, এটা স্মৃতির জন্য। তো ওই ঘর থেকে হামাগুড়ি দিয়ে একজন ভূতের মতো, বলতেছে যে ভয়ঙ্কর ভূত, একটা আমরা জিন বলি, এটাকে ভূত বলতে তো কিছু নেই, জিন। ও বলতেছে ভয়ঙ্কর একটা ভূত হামাগুড়ি দিয়ে আমার কাছে আসতেছিল। তো যখন চিৎকার দিল, ওর মা, ওর বাবা, আরও ঘরে যারা সদস্য ছিল ওরা সবাই চলে আসতেছে, এসে দেখে ও খুব কাঁপতেছিল। তো তখন ওই ঘরটাতে ওই মেয়ের নানুকে রাখা হয়। তোর নানু আবার বিকেলবেলা আসরের নামাজ পড়বে, আসরের নামাজ উজু করে যখন নাকি আসতেছিল, ওই ঠিক ওই দরজাটার কাছাকাছি থেকে ওই ড্রয়িং রুমে নামাজ পড়বে, তো তোর নানুকে, মুশফিকা হাবিবের যে নানু, সেই নানুকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হলো। তোর নানুও বলল আমি এই বাড়িতে থাকতে পারবো না, একটা ভয়ঙ্কর বাড়ি। এরপরে আবার রাত্রিবেলায় মুশফিকা হাবিবের যে ছোট মামা ছিল, ও বলল ঠিক আছে আমরা সবাই মিলে আজকে থাকি, দেখি কি হয়। তখন ওর ছোট মামা বারান্দাতে একটা সোফা ছিল, এই সোফার মধ্যে ঘুমিয়ে পড়লো। তো রাত 1টা অথবা 1:30 বাজে নাকি ও আবার আমাকে বলল যে এরকম রাত 1টা বা 1:30টার দিকে আমি ওনার খুব ঘুম পাচ্ছিল, ঘুমাইতেছিল, কে যেন তার মাথার সামনে এসে বলতেছে, খুব লম্বা চুল এবং হাতের নখ ভীষণ বড় ভয়ঙ্কর একটা রূপ ধারণ করে তার মাথার সামনে এসে বলতেছে, এই বাড়িতে যত লোকই আসুক আমি সবাইকে মারবো, কাউকে ছাড়বো না, এই বাড়ির কাউকে জীবিত রাখা যাবে না, আমি সবাইকে মেরে ফেলবো, ভালো থাকলে তোরা সবাই চলে যা। তখন মুশফিকা হাবিবের ছোট মামা নাকি খুব ভয় পেয়ে সারা রাত ঘুমাতে পারেনি, সাথে সাথে উজু করে কোরআন পড়ে দিনের বেলা পর থেকে সে আর ওই বাড়িতে যায় না, যে আমিও থাকতে পারবো না এই বাড়িতে। ওর নানুও বললো আমিও থাকতে পারবো না, কারণ রান্নাঘরে যখন যাওয়া হয় তখন নাকি তার হাতের সাথে তার দেহের সাথে আঁচড় লাগে, একটা যে বাড়ি খাওয়া হয়, একজন আরেকজনের সাথে ধাক্কা খাওয়া হয়, সেটা অনুভব করে যে আমার সাথে কে যেন ধাক্কা খেলো। ওর নানু বললো যে আমি এই বাড়িতে থাকতে পারবো না। তো 2টা দিন হলো এই ফ্যামিলির লোকজন মানিকগঞ্জ চলে গেছে, দেশে বাড়িতে চলে গেছে, থাকতে পারতেছে না। তো আমি পরবর্তীতে দেখলাম যে কি আছে সত্য। অনেক সময় আমরা মনে করি যে মানুষের মনের ভেতরে কিছু ভয় ভীতি থাকে। তো যাই হোক, আমি 2টা দিনের ভিতরে আমি কয়েকটা বিষয় লক্ষ্য করে দেখলাম। ওর দাদু যে ঘরে ছিল ওই ঘরটা সব সময় বন্ধ। আমি ওই ঘরটাতে ঢোকার সাথে সাথে দেখলাম সব কিছু ঘরের এলোমেলো এবং সত্যিকারের একটা ভয়ঙ্কর ঘর, যা ঢোকার সাথে সাথেই কিছুক্ষণ পর আমি দাঁড়ানোর একটা খুশবু পেলাম, যে খুশবুটা হচ্ছে এক্ষণে বোধ হচ্ছে গরম গরম মিষ্টি বানানো হচ্ছে। আশপাশে কিন্তু কোনো রেস্টুরেন্ট নেই, কিচ্ছু নেই, সবই তো বাড়ি ঘর এই জায়গাতে লালবাগে। তো এমন মনে হচ্ছে যে এখনই এই ঘরটার মধ্যে গরম মিষ্টি বানানোর ফ্যাক্টরি, গরম তাপ লাগতেছে আর মিষ্টি বানানোর যে একটা খুশবু সেটা বের হইতেছে, যে মিষ্টি বানানো হচ্ছে। এবং আমি যখন ঘরে প্রবেশ করি আমার বাম হাতে একটা এরকম কাঁপা শুরু করে। পরবর্তীতে আমি লক্ষ্য করি যে কি আছে এটাতে। সেখানে আমি দেখি যে ভয়ঙ্কর জিনের বসবাস। ওর দাদু মারা যাবার 5-7 বছর হয়ে গেছে,
ওই ঘরটা এমন বন্ধ করে রাখা হয়েছে যে ওই ঘর খোলাই হয় না। আর এমন অবস্থা পরিস্থিতি যে বন্ধ ঘর, ওই জিনের বসবাস। তো এর পরবর্তীতে রাত হলো, আমি বললাম আমার সাথে কি একটা কেউ থাকতে পারবেন? আমি জেগে থাকবো, আমি সব কিছু করবো, আপনি শুধু ঘুমিয়ে থাকেন। যদি কখন কোনো কিছু প্রয়োজন মনে হয় আমাকে ঘুরানো, দেখানো, কাজে বা কোনো কিছু আমাকে, ওরা ভয় কেউ থাকতে রাজি হলো না। পরবর্তীতে 2 জন আমার সাথে থাকলো খুব অনুরোধ করে। তো ওদেরকে বেডরুমে রাখা হলো এক পাশে। ওরা টিভি, কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল যা আছে সব চালু করে রাখলো। ওরা কথা বলতে লাগলো জোরে জোরে। ওরা খুব আতঙ্কিত। আমি বাহিরে ছিলাম তখন। হঠাৎ, এটা গতকালের রাত্রে ঘটনা আমি শেয়ার করতেছি। সেই বাড়িতেই 3টা বাজে প্রথম হচ্ছে কলিং বেল দিল। তো কলিং বেল দেওয়াতে আমি অবাক হলাম। এই রাত্রে তো আমি নিজে ওদের সাথে করে কেচি গেটটাতে তালা মারে আসলাম। আমি তো নিজে 12টা, 12:30টার দিকে আমরা 3 জন মিলে কেচি গেট যেটা ছিল সেটাও তালা মারে আসছি। ছাদ তালা মারা আছে। এখন তো ঘরে কে তো প্রবেশ করার মতো না। তাহলে এখন 4 তলার উপরে এই কলিং বেলটা কে বাজালো? তারপরে আমি দরজা সামনে আসসালামু আলাইকুম বললাম। সালামে উত্তর না দিয়ে সে দরজার মধ্যে আমাকে লক করা শুরু করলো। ঠক 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 করলো। পরে জিজ্ঞেস করলাম কে আপনি? শব্দ করলো না। পরে আমি সোফায় এসে বারান্দাতে যখন বেলকনিতে বসি আর কি, দেখি এমন একটা অবয়ব আসলো আর কি, যে দরজাটা মনে হচ্ছে নিজেই খুলে নিজেই আমাকে উকি দিয়ে দেখতেছে। তখন উনি উকি এমনভাবে আমি অস্পষ্ট আমি ওনাকে দেখতে পেলাম। এক খুব বৃদ্ধ আর কি। উনি আমাকে দিকে দেখে আবার দরজাটা মানে পিছন থেকে সরে, আর কোনো শব্দ নেই বা আর কোনো আওয়াজ নেই, কিছু নেই, সেজন্য চলে গেল। 2 নম্বর হচ্ছে আমি ওদের সাথে বেডরুমে গেলাম। রাত্রে আমরা খাবো দাবো সব কিছু করবো। ওরা তো বেরই হবে না ওই ঘর থেকে। ওদের বললাম না আসেন ডাইনিং টেবিলে আমরা খাওয়া দাওয়া করি, ঘুরি দেখি কি হয়। ওরা বলতেছে কোনো মতেই সম্ভব না, আমরা যেখানে বসে আছি সেইখানেই বসে থাকবো। তো ওদের সাথে আমরা বসলাম। পর আমি বাইরে যখন বের হবো, বেসিংয়ে হাত ধুতে আসবো, ওই মুহূর্তে আমি আরেকটা বিষয় লক্ষ্য করেছি। ওদের বাড়িতে টিয়া পাখি পালা হয়, পোষা হয়। টিয়া পাখিটা ভীষণ শব্দ করতেছিল, খুব শব্দ। পরে আমি বললাম যে টিয়া পাখিটা তো এখন চুপ ছিল, এখন এত শব্দ করে কেন? হঠাৎ করে দেখি আমি যে সোফার মধ্যে যে বসা ছিলাম ঠিক ওই জায়গার মধ্যে একজন ব্যক্তিকে বসা। ওই যে যখন উকি দিছিল গেটে যেরকম একটা বৃদ্ধ, ঠিক এইরকমই আবার সোফার মধ্যে বসা। আমি অবাক হয়ে গেলাম, সোফার মধ্যে কে? আমি জিজ্ঞেস করলাম। পরে হাত ধুলাম। ওর দিকে যখন বললাম আপনি কে, পরবর্তীতে দেখি না, সেও আবারও নেই। পরবর্তীতে ওদেরকে কিছু বলতেছি না যে ওরা আরও বেশি ভয় পাওয়া যাবে, এমনকি এখন এই মুহূর্তে তারা চলেও যেতে পারে আমাকে একা রেখে। ওদেরকে চুপচাপ কোনো কিছু বলিনি। আবার ওদের সাথে কথা বললাম, আমি নিজে চা বানিয়ে খেলাম। আবার ঘটনা ঘটছে রাত 4টার দিকে, ফজরের আজানের আগে। যে ঘটনা শেষের ভিতরে ছিল যেটা ভয়ঙ্কর, সেটা হচ্ছে আলমারির প্রত্যেকটাতে আলমারির তালা দেওয়া, চাবি ঝুলানো, ফ্যান খুব জোরসে ঘুরতেছে, যে স্ট্যান্ড ফ্যান বলা হয়। ওদের কম্পিউটার, ল্যাপটপ সবই চলতেছে। হঠাৎ করে কাপড়ের যে আলমারি, সে আলমারির পার্ট 2টা আপনি খুলে গেল, এবং ভেতরে যে ওর দাদুর যে দরজাটা বন্ধ, সেই দরজাটাও কমাস কম 1 হাতের মতো খুলে গেল নিজেই, যেটা সব বন্ধ লক করা। এই দরজাটাও খুলে গেল, আলমারির দরজা খুলে গেল, স্ট্যান্ড ফ্যানটা নিজ বন্ধ হয়ে গেল, এবং ঘরের বাতিগুলো এক এক করে বন্ধ হয়ে যাচ্ছে। শুধু আমি যে ঘরটাতে বসা, এই ঘরের বাতিটা জ্বালানো ছিল, বাকি সবগুলো দেখি এক এক করে নিজ সব বন্ধ হয়ে যাচ্ছে। আর আমার কাছে মনে হচ্ছে আমার ঘাড় এবং আমার শরীর কেমন যেন ওজন হয়ে যাচ্ছে। আমি তখনই শুধু একটা আয়াত আছে আমাদের, জিন ডাকার, হাজির করার, সালাম দেওয়ার, ওই আয়াতটা যখন পড়ছি তখন যেন আমার খুব কাছে এসে দাঁড়িয়ে বলতেছে, আমি আপনার কোনো ক্ষতি করতে চাই না, কিন্তু এই বাড়ির কাউরে থাকবো না, এটা একটা অভিশপ্তের বাড়ি, আপনি কিছু করবেন না। আমাকে যেন এই কথাগুলো বলতেছে, আমাকে বলতেছে আমি আপনাকে কোনো ক্ষতি করব না, এই বাড়িটা অভিশপ্তের বাড়ি, এদেরকে আমি কাউকে রাখবো না।
তো আজও আমি ওই বাড়িতে থাকবো, আজকেও আমাদের কাজ আছে ওই বাড়িতে। সবচেয়ে বড় ভয়ঙ্কর হচ্ছে ওই বাড়ির ছাদটাতে ওই যে বাড়ির লোকজন থাকে ওরা পুরো ফ্ল্যাটটা মাছের আড়ত বানিয়ে ফেলছে একেবারে, যে মাছ পালন করে, তো এটা শখের বশবর্তী, কোনো ব্যবসা না, তারা খুব শখে। তো ওই পুরো ফ্ল্যাটটাতে মাছের একটা সরঞ্জাম। তো ভয়ঙ্কর কাজটা হচ্ছে ওইটাই, সবচেয়ে ভয় ভীতির ফ্ল্যাটটাই হচ্ছে ওটা, আর হচ্ছে দাদুর ঘরটা, আর হচ্ছে ছাদ। তা আজকে আমি সেই ঘরটাতে, সেই ফ্ল্যাটটাতে আমি থাকবো। অবশেষে আমি আজকে এমন পরিকল্পনা নিয়েছি, সেই জিন কেন আরও যত রকমের যদি আরও কিছু থাকে সবাইকে নিয়ে হাজির করে বসে আমি বাড়িটাকে নিরাপদ করার জন্য চেষ্টা করব। এরা আসবে মানিকগঞ্জ থেকে, ওরা বলতেছে আসবো না, যতক্ষণ পর্যন্ত বাড়ির নিরাপদ না হবে আমরা আসবো না। এখন কেউ থাকতেও চাচ্ছে না আমার সাথে, যে হ্যাঁ সাহসী একটা লোক যদি আমার সাথে থাকলো আমরা কাজ করব। ওরা খুব ভয়ভীতি, ওরা কেউই থাকতে রাজি না। তো ভাইয়া এইটুকু আমার ছিল আজকে ঢাকা শহরের একটি শহরের ঘটনা। আসলে এই যে আপনি যে ঘটনাটি বললেন, এই ঘটনাটি আমরা তো শুনলাম, কিন্তু যদি আপনাকে একটু প্রশ্ন করি যে আসলে ওই বাসায় ফেরা কি আপনার মনে হয় এখন নিরাপদ? ওই বাসায় যে যারা ছিল আসলে বাস্তবে ফেরাটা নিরাপদ না। ওকে, ভয়ঙ্কর কিছু। আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমাদের যে সমস্ত ঘটনাগুলো রেগুলার আপনি শোনেন বা ভূত.com যে সমস্ত ঘটনা শোনেন, এগুলো অনেকেই কেউ কেউ বিশ্বাস করেন, কেউ কেউ হয়তো বিশ্বাস করেন না, কিন্তু আপনি এখানে এসে যে ঘটনাটা বললেন সেটাও একটা এরকম ধরনের ঘটনা। এগুলো তো অবিশ্বাস করার কোনো উপায় আসলে নেই। সেটাই, আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য, এবং আপনাকে আমরা আবারও নিয়ে আসবো। এর মাঝখানে যদি কেউ কোনো প্রবলেম শেয়ার করতে চান, সেই প্রবলেমগুলো আপনারা আমাদেরকে লিখে পাঠান russell.booth.com@gmail.com এই অ্যাড্রেসে, এবং আপনাদের পাঠানো সেই ইমেলগুলো নিয়ে একটা ডিসকাশনের একটা এপিসোড করব হয়তো হাফেজ মাইনুদ্দিন ভাইয়ের সাথে নেক্সট টাইম। এবং সেই পর্যন্ত আশা করছি আপনারা সবাই আমাদের সঙ্গেই থাকবেন। আমরা আরও একবার জানিয়ে দিই, আমাদের ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/russell.স্বাধীন, এবং আপনারা এখানে যে আমাদের লাইক, কমেন্ট বা যা ইচ্ছা তাই করতে পারেন। এই পেজে এসে আপনারা সবসময় আপনাদের মূল্যবান মতামত জানান, এখনও চাইলে সেটা জানাতে পারেন। এবং সবসময় আশা করছি যেমনভাবে আমাদের সঙ্গে ছিলেন তেমনভাবে থাকবেন। এবং এইটা এক সুবিধা যে আমরা খুব তাড়াতাড়ি আমাদের লাইভ শুরু করে দিব। যদি কোভিডের সিচুয়েশনটা আল্লাহর রহমতে একটু ভালো হয় তাহলে আমরা লাইভ শুরু করে দিব। এবং আমরা যেটা চাই সেটা হচ্ছে, এটাই হচ্ছে সুবিধা যে আমি বলেছিলাম যে আমার দীর্ঘ একটা সময়ের এফোর্ট আছে এই হরর জনরায়, এবং আমি হুট করে এই ইন্ডাস্ট্রিতে আসিনি, এবং আমি হুট করে কোনো কিছু করতে চাই না। এটাই এখন সুবিধা যে আমাদের ভূত.com-এর একটা নিজস্ব স্টুডিও আছে, যে স্টুডিওতে এসে আপনারা আপনাদের ঘটনা শেয়ার করতে পারবেন, এবং আমরা একসাথে ডিসকাশনও করতে পারি একটা সামনের সময় নিয়ে, এবং সেই সময়গুলোতে আমরা কি করতে পারি না করতে পারি। তো এটা আমাদের সবার জন্য। এই স্টুডিও আসলে ভূত.com-এর মানে এই স্টুডিও আপনার, এই স্টুডিও আপনাদের সবার, এবং এই স্টুডিওকে নিজের মতো করে ভালোবেসে আপনি এখানে এসে আপনার ঘটনা শেয়ার করতে পারেন। পৃথিবীর যে প্রান্ত থেকে, যেখান থেকে শুনছেন, যারা যারা আমাদের ভূত.com-কে ভালোবাসেন, আমি বলি যে এই পেজ আপনাদের, এই শো আপনাদের, এই স্টুডিও আপনাদের, এবং এই শোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনাদের। আপনারা বেশি করে ঘটনা পাঠান, এবং আপনারা যে সমস্ত মানুষকে পছন্দ করেন বা যাদের ঘটনা শুনতে চান, আমরা কিন্তু সেই সমস্ত মানুষকে নিয়ে এসেই আপনাদের সামনে হাজির করি। তার একটা প্রমাণ আজকে আমাদের এখানে মাইনুদ্দিন ভাই আসলেন, এবং আপনারা এতদিন ধরে যে কোয়েশ্চেন করেছেন যে মাইনুদ্দিন ভাই কেন নেই, আজকে তিনিই তার উত্তর দিলেন। তিনি একটা লম্বা সফরে ছিলেন, এবং এই লম্বা সফরে আপনি তো বিভিন্ন জায়গায় ঘুরেছেন, বহু জায়গায়, এবং খুব আসবো ইনশাল্লাহ। খুবই ঘটনাগুলো যে বা স্বচক্ষে দেখা গেল। আর একটা বিষয় ভাইয়া বলি, একটু আগে যে বলা হলো যে অনেকে অবিশ্বাস্য, জি আমি এরকম একটা জায়গাতে গেছি, হাফেজ, পুরো বাড়িটাতে সবাই হাফেজ এবং মাওলানা। ওরা ওইগুলো অবিশ্বাস্য করতো না। যখন ওদের বাসা যাওয়া হয় তখন তাদের বাধ্য, অর্থাৎ ওদের স্বচক্ষে দেখা যে বিশ্বাস করবার মতো। ওরাও পরবর্তীতে স্বীকার করেছে যে আসলে আমরা বিশ্বাস করি না, কিন্তু আপনি এসে যা দেখালেন এটা অবিশ্বাস করার মতো নেই। মুহূর্তের মধ্যে আমাদের যেগুলো ঘটনা ঘটে গেছে, তো অদ্ভুত, ওনারা স্বীকার করতে বাধ্য হয়েছে যে জিন বলে যে আছে, এবং এগুলো হয়, কারণ সকলেই ওরা হাফেজ, এগুলো কোনো মতেই তাদের বিশ্বাসযোগ্য না, কিন্তু তারাও আজ বাধ্য হয়েছে বিশ্বাস করতে, স্বচক্ষে কিছু দেখেছে। আমাদের হাফেজ মাইনুদ্দিন ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য, এবং আশা করছি যে আপনার সাথে আবার দেখা হবে। অনেক ধন্যবাদ, অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন আপনি।
Spirit, be here with me. Get to me. .com. The fear returns with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আর আজকে চমৎকার চমৎকার সব ঘটনা আমরা শুনতে পাচ্ছি। আপনারা সবাই শুনলেন আফনান ভাই এবং আপনার ভাইয়ের ঘটনা, এবং আশা করছি যে এই ঘটনাগুলো আপনাদের অনেক বেশি আনন্দ দিয়েছে এবং আনন্দ দেওয়ারই কথা, কারণ তারা যেভাবে ঘটনা উপস্থাপন করেন সেটি সত্যিই অন্যরকম। সেটি শুনলে আসলেই মনটা ভালো হয়ে যায়, এবং এই সমস্ত মানুষের ঘটনা আপনারা পছন্দ করেন এবং তাদের বলার ভঙ্গি যেমন সুন্দর, ঠিক একইভাবে তারা যে সমস্ত ঘটনা নিয়ে আসেন সেই ঘটনাগুলো একেবারে এক্সক্লুসিভ। তো আমি এখন যেটা করতে চাই সেটা হচ্ছে আপনাদের পছন্দের ওপরে ভিত্তি করে আমি ভেবেছি যে আজকের এই এপিসোডটি পুরোপুরি করবো যেভাবে আপনারা চান আর কি। তো সেই জন্যই আমি যেটা করতে চাই সেটি হচ্ছে যে এই মুহূর্তে আমার কাছে আরও একটি ঘটনা আছে, এবং সেই ঘটনাটি হচ্ছে একটি বাঁশ বাগানকে কেন্দ্র করে। বুঝতেই পারছেন যে শহরে বাঁশ বাগান নেই, এবং কেউ হয়তো শহরে বাঁশ গাছ লাগান শখ করে, বাট সেটা আসলে ঠিক ওইভাবে না। এটা একদম একটা পুরোপুরি বাগানের ঘটনা, এবং বাঁশ বাগান নিয়ে তো আসলে গ্রামে প্রচুর ঘটনা প্রচলিত। তো আমার কেন যেন মনে হয় যে এই ঘটনাটিও আপনাদেরকে অনেক বেশি আনন্দ দেবে, এবং চলুন এই ঘটনাটি শুনি। আশা করছি যে এই ঘটনাটির প্রত্যেকটি মুহূর্ত আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আমরা দেরি না করে চলে যেতে চাই আমাদের ঘটনায়। জানিয়ে দিতে চাই আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.bhuj.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠান আমার কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দেন বা লিখেও পাঠাতে পারেন। ঘটনাটি পুরোপুরি আপনার ব্যাপার। আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই। জিজ্ঞেস করলাম না আপনি কেমন আছেন, কারণ আপনি বরাবরই ভারত দলেই থাকেন। ভুল.com এ শেয়ার করা আমার প্রথম ঘটনাটি সিলেক্ট হয়। আজ আমি তারই অনুপ্রাণিত হয়েই দ্বিতীয় ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি। আমি আবারও আমার পরিচয়টা দিয়ে নেই। আমার নাম সিয়াম। আমার বাসা গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানার বরিহরিণমারি গ্রামে। আমি বলেছিলাম যে আমার ঘটনাটি যদি সিলেক্ট হয় ইনশাল্লাহ আমি আরো ঘটনা আপনাকে সেন্ড করবো। তো তারই পরিপ্রেক্ষিতে আমি আরেকটি ঘটনা কালেক্ট করেছি, সেই ঘটনাটি আজ আমি শেয়ার করতে যাচ্ছি। কথা না বাড়িয়ে আমি আমার ঘটনায় চলে যাই। ঘটনাটি আমার এক ফ্রেন্ডের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। তো যখন ভুল.com এ আমাদের ঘটনাটি, মানে আমি যে ঘটনাটি সেন্ড করেছিলাম সিলেক্ট হয়, তো ওই ফ্রেন্ডও ব্যাপারটা জানতে পারে। জানার পরে সে আমাকে বলে যে দোস্ত আমার একটা ঘটনা আছে, যে ঘটনাটি আজও আমি কারোর সাথে শেয়ার করি নাই। ওই ঘটনাটি আমি তোকে বলবো, কিন্তু তুই আমার শুধু পরিচয়টা দিতে পারবি না, নাম বলতে পারবি না, তুই জাস্ট বলবি যে তোর এক ফ্রেন্ড। তো আমি সেভাবেই ঘটনাটি আজ আমি আপনার কাছে শেয়ার করতেছি। যদি ঘটনাটি সিলেক্ট হয় ইনশাল্লাহ আপনি এই ঘটনাটি প্লে করবেন আশা করবো। আমি আমার ঘটনায় চলে যাই। ফ্রেন্ডের কাছ থেকে যেভাবে শুনেছি, ফ্রেন্ড আমাকে যেভাবে বলেছে আমি সেইভাবেই ঘটনাটি। তো আমার ওই ফ্রেন্ডের নাম বলছি না, ওই ফ্রেন্ডের বাসা আমাদের গ্রামেই একটু সাইডে, আমাদের বাসা থেকে একটু সাইডে। তো ওর বাসার পিছনে বিরাট বড় বাঁশ বাগান আছে। অনেক আগে থেকে এই বাঁশ বাগানটা আছে। তো ওই বাঁশ বাগানের অপোজিটে, মানে বাঁশ বাগানের ওই পাশে ওর নানুর বাসা। তো ওর নানুর বাসাতে মেইন রোড হয়ে যাতায়াত করে, আবার বাঁশ বাগানের ভিতর দিয়েও যাতায়াত করে। তো কখনো মানে বাঁশ বাগানের ভিতরে যাতায়াত করলে রাস্তাটা শর্টকাট হয়ে যায়, আর মেইন রোডটা হলে একটু দূর হয়। সে কখনো বাঁশ বাগানের ভিতরে রাত্রে যাতায়াত করে না। সে যখন যাতায়াত করতো রাত্রেবেলায় সে তার নানুর বাসাতে বাঁশ বাগানের ভিতর দিয়ে যেত। তো একদিন হঠাৎ করে কোনো এক কারণবশত তার নানুর বাসাতে দেরি হয়ে যায়। তো সে তার নিজের বাসাতে ব্যাক করবে নানুর বাসা থেকে। তো তখন যেহেতু অনেক রাত হয়ে যায়, আর প্রায় 12টা বেজে যায়, তখন সে চিন্তা করে যে রাত 12টার মতো গ্রামের বাসায় অনেক রাত হয়ে যায়। তো চিন্তা করে যে আমি যদি মেইন রাস্তাটা ধরে আমার নিজের বাসাতে যাই তাহলে অনেক দেরি হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি শর্টকাটটাই নিয়ে যাই। তো সে চিন্তা করে বাঁশবাগানটা ক্রস করে সে তার বাসায় যায়। তখন সে তার বাঁশবাগানের ভিতর দিয়ে যাওয়ার চিন্তাটাই করে। তো অলরেডি সে নানুর বাসা থেকে প্রায় রাত 12টা বাজে, তখন সে নানুর বাসা থেকে বের হয়ে বাঁশবাগানের ভিতর দিয়ে তার নিজের বাসাতে আসে।
সে মনে কোনো রকম ভয় ভীতি ছিল না, কারণ তার সাথে কখনো কোনো কিছু ঘটে নাই, আর সে কখনো এই বাঁশবাগানের ভিতরে অলৌকিক কিছু ফেস করে নাই। তো যার কারণে তার মনে কোনো ভয় ছিল না। সে আসে ভালোভাবে বাঁশবাগানের ভিতর দিয়ে ক্রস করতে ধরে। ঠিক যখন সে বাঁশবাগানের ভিতরে আসে তখন সে দেখতে পারে যে হঠাৎ করে একটা বাস তার সামনে ঝুঁকে পড়ে, মানে এমনিতে হেলে আছে, মনে হচ্ছে যে বাসটা ছিল হঠাৎ করে তার সামনে পড়ে গেল, অটোমেটিক্যালি বাসটা পড়ে যায় তার সামনে। যখন বাসটা তার সামনে পড়ে যায় তখন সে একটু ভয় পায়, কি ব্যাপার, মানুষ নাই এখানে, কেউ নাই, বা এখানে কোনো ঝড়ও হচ্ছে না, কোনো কিছুই হচ্ছে না, অটোমেটিক্যালি কেন বাসটা আমার সামনে পড়ে গেল। তখন সে মানে একটু কিছু জানতো যে বাস পড়ে গেল বা এই ধরনের রাস্তায় যদি কখনো বাস ভেঙে মানে অটোমেটিক্যালি যদি সামনে পড়ে যায় তো তখন ওইটা ক্রস করে যেতে হয় না, বাসের উপরে যেতে হয় না, সেই ব্যাপারটা জানতো। তো তখন সে ওখানে দাঁড়ায় থেকে চোখ বন্ধ করে মানে যা পারে সুরে টুরে যা পড়তে থাকে, পড়ার পরে দেখে যে কিছুক্ষণ পরে চোখটা মানে নিজে খোলার পর দেখে বাসটা অটোমেটিক্যালি আবার উঠে গেছে। তো তখন সে ওই বাসটা উঠে যাওয়ার পরে ওই রাস্তাটা ভালোভাবে বাসায় চলে যায়। তো ব্যাপারটা সে বেশি ভয়ও করে না আর কি, নর্মাল ভাবে নেই, সে কারো সে আরো করে না। তো এভাবে বাসায় যায়। আবার দ্বিতীয় দিন সে আবার যখন তার নানুর বাসাতে যায়, নানুর বাসা থেকে আবার কি ব্যাপার ঘটে যায় তার সাথে, সে আবার রাত হয়ে যায়, অনেক রাত হয়ে যায়, সে আবারও ওই রাস্তাটা দিয়েই তার নিজের বাসায় ব্যাক করতে পারে। ওই বাঁশবাগানের ভিতর দিয়ে সে তার নিজের বাসায় আসবে। তো যখন সে দ্বিতীয় রাত্রেবেলায় ঠিক একই সময়ে তার বাঁশবাগানের ভিতর দিয়ে আসতে ধরে তখন ঠিক ওই জায়গাতে এসে দেখে যে তার সামনে একটা লাশ আছে, লাশ পড়ে আছে। লাশ সে কিভাবে বুঝতে পারে, যে দেখে যে নর্মালি একটা লাশ যখন মানে একটা মানুষ যখন মারা যাওয়ার পরে যখন তাকে সাদা কাপড় দিয়ে মোড়ানো হয়, ঠিক ওই অবস্থাতে একটা লাশ তার সামনে পড়ে আছে। তো এবার সে আর সাহসিকতার পরিচয় দিতে পারে না, সে ব্যাপারটাতে অনেক ভয় পায়, কারণ এত রাত্রে এই বাঁশবাগানের ভিতর লাশ কি করে আসবে, যেখানে আশেপাশে কাউকে দেখাই যাচ্ছে না, তাও আবার রাত প্রায় মধ্যরাত, এত রাতে তো গ্রামে অনেক মানে শুনশাম একটা পরিবেশ, নীরবতার মানে বিরাজ করে। তো এই অবস্থাতে এখানে লাশ কি করে আসবে, এটা সে আসলে মেনে নিতে পারে না। সে এবার সে কোনো রকম সাহসিকতার পরিচয় দিতে না পেরেছে, অনেক ভয় পেয়ে সে আর লাশটা অতিক্রম করে সে নিজের বাসায় যাবে এই সাহসটা পায় না। সে লাশটা দেখে পিছন দিক দিয়ে সে ভয়ে দৌড়তে সে তার নানুর বাসাতেই যায়। নানুর বাসাতে যাওয়ার পরে সে অনেকটা ভয় পায়, কি বললে মানে তবুও তার নানুর বাসার কাউকে ঘটনাটা প্রকাশ করে না। সে তার বলে যে আমার আর বাসায় যেতে, আমাকে আর বাসায় যেতে ইচ্ছে করতেছে না, আমার ভালো লাগতেছে না, আমি আর বাসায় যাবো না, আমি আজকে রাতটা আমার এখানেই থেকে যাই। তো সে ঘটনা কাউকে শেয়ার করে না, ভালোভাবেই সে রাতটা তার নানুর বাসাতে থাকে। তো সকালবেলা সে চিন্তা করে যে আমি আজও দিনের বেলায় আমি আমার নিজের বাসায় যাবো না, আমি আজও আমি আমার নানুর বাসাতেই থাকবো, কারণ আমি এর সাথে রাত্রে যে ঘটনাটা ঘটে গেল আমি ঠিক ওই সময়ে আবার ওই দিক দিয়ে যাবো, দেখি আমার সাথে কি ঘটে। গেল রাত্রে ভয় পাইছিল, বাট তারপরে সে আজ আবার চিন্তা করে যে আমি আগে দেখতে চাই ঘটনা কি, কেন আমার সাথে এরকম ঘটলো, একদিন বাস পড়ে গেল আমার সামনে, আবার একদিন লাশ দেখতে পেলাম, আসলে কেন এরকম আমার সাথে ঘটছে। তো সে চিন্তা করে যে আজকে রাত্রে সে নানুর বাসাতে থাকতে, মধ্যরাতের দিকে সে আবার নানুর বাসা থেকে বের হয়ে নিজের বাসার উদ্দেশ্যে রওনা দিবে, তাও আবার ওই শর্টকাট রাস্তাটা দিয়ে বাঁশবাগানের ভিতর দিয়ে, সে মেইন রাস্তা হয়ে আজও বের হবে না, সে ওই বাঁশবাগানের ভিতর দিয়েই বের হবে, মানে বাঁশবাগানের ভিতর দিয়ে তার নিজের বাসাতে আসবে। তো সে দেখতে পায় আর কি যে তার সাথে আরো কিছু ঘটনা ঘটে কিনা, সেটা কি নিজে তো আর একবার এর ভিতরে ঢুকতে চাচ্ছে। তো আসলে ব্যাপারটা সে বুঝতে চায় যে কেন এমনটা হচ্ছে তার সাথে, তৃতীয় দিনে তার সাথে এমনটা ঘটবে কিনা, মানে তৃতীয় রাত। তো সে অপেক্ষা করতে থাকে, যখন মধ্যরাত হয়ে যায় সে আবার তার নানুর বাসা থেকে বের হয়, মেইন রাস্তাতে না ধরে আবার ওই বাঁশবাগানের ভিতর দিয়ে সে আবার বের হওয়ার পরে ঠিক যখন বাঁশবাগানের ওই জায়গাটাতে আসে তখন সে এবার এসে দেখতে পায় যে মানুষ বললে ভুল হবে, যে মানুষের মতো এরকম নর্মাল আকৃতির না, মানুষের থেকে অনেক বিশাল আকৃতির এক মানুষ বললে ভুল হবে, যে বিশাল আকৃতির এক দেহ। তো সে বুঝতে পারে যে এরকম মানুষের মতো আকৃতি কিন্তু মানুষের মতো স্বাভাবিক না, বিশাল আকৃতির এক লোক যে এখানে নামাজ পড়তেছে, পাঞ্জাবি পরা, সে দেখে যে সামনে জায়নামাজ উপর সে নামাজ পড়তেছে, সে ব্যাপারটাতে ভয় পায় না এবার, কারণ নামাজ পড়া অবস্থাতে আছে সে সেখানে ভয় পায় না। সে যদি চিন্তা করে যে এত রাত্রে
কেন লোক বাঁশবাগানে এসে নামাজ পড়বে? এটা কখনো মানুষ হতে পারে না, কখনো কোনো মানুষ রাত্রে এসে বাঁশবাগানে নামাজ পড়তে পারে না। তাহলে ইনি কে? তখন সে একটু ফিল করতে পারে যে মানুষ না, মানুষের আকৃতি এরকম স্বাভাবিক হতে পারে না, যে এনার আকৃতি তো অস্বাভাবিক। মানুষের আকৃতি কোনো স্বাভাবিক, অস্বাভাবিক অনেক বড়, বিশাল আকৃতির এবং খুব সুন্দর তার চেহারা। আর চেহারার মধ্যে মনে অনেক সৌন্দর্য, প্লাস সে নামাজ পড়তে মনে হচ্ছে চতুর্দিক দিয়ে অনেক লাইটের আলো। সেখানে সে চিন্তা করে যে সে ভয় পায় না এবার, কারণ সে বুঝতে পারে নামাজ পড়তেছে আর যাই হোক তার কোনো ক্ষতি করবে না। তো সে ওখানে দাঁড়াই থাকে। তো তার নামাজ পড়া শেষ হয়ে যাওয়ার পর ওই লোকটাই তাকে তাকে ডেকে দিয়ে তাকে জিজ্ঞেস করে যে বাবা, তুমি এই রাস্তাতে কেন আসো? তুমি দিনের বেলা আসতে পারো, কিন্তু এই রাস্তাতে তুমি কখনো আর রাত্রেবেলা আসবে না। কারণ এই যে তুমি 2 দিন এই রাস্তাতে আসছিলা, এখানে আমরা অনেক দিনেরাই আছি যারা এখানে আমরা রাত্রেবেলা ঠিক এই সময়টাতে নামাজ পড়ি। তুমি এই সময় আসো, ওরা বিরক্ত হয়ে তোমাকে 2 দিন ভয় দেখাবে, তাতে তুমি আর এদিকে না আসো। আর ওরা তোমাকে বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করেছে, আমি তোমার কোনো ক্ষতি করতে দেইনি। আজ যখন তুমি আবার এই দিক দিয়ে আসলা, তখন আমি চিন্তা করলাম যে আমি তোমাকে ঘটনাটা সম্মুখে জানাবো, যাতে তুমি আর এই দিক দিয়ে রাত্রেবেলা না আসো। কারণ আমরা জিনেরা এখানে অনেক দিন থাকে যারা আমরা রাত্রেবেলা এখানে একসঙ্গে নামাজ পড়ি। তো তুমি আর কখনো এই দিক দিয়ে রাত্রেবেলা আসবে না। আর তাকে একটা শর্ত দিয়ে দেয় যে এই ঘটনাটা যেন সে কারোর সাথে কখনো শেয়ার না করে। সে আমার কাছে শেয়ার করেছে, তবু তার পরিচয় দিতে নিষেধ করেছে। তো রাসূল ভাই তো তাকে এইভাবে দিনটা বলে যে তুমি আর এদিকে কখনো রাত্রেবেলা এত রাত্রে আর এদিকে যাতায়াত করবা না। এখন তুমি ভালোভাবে বাসায় যাও, আর এই ঘটনাটা তুমি কারোর সঙ্গে কখনো শেয়ার করবা না। আমরা এখানে থাকি, নামাজ পড়ি, কথাটা বলবা না, তুমি নিজেও আর কখনো এদিক দিয়ে যাতায়াত করবা। তো রাসূল ভাই এই ছিল ঘটনা। আমার বন্ধু আমাকে এইভাবে বলেছে, তো এই ঘটনাটা আমি ওর কাছ থেকে শুনেছি এবং ওর কাছ থেকে কালেক্ট করা। রাসেল ভাই, যদি ঘটনাটা আমার এটাও সিলেক্ট হয়, যদি এটা আপনি প্রচার করেন, ইনশাল্লাহ আমি আরো ঘটনা আপনাকে সেন্ড করবো। আমি চেষ্টা করবো প্রতি সপ্তাহে আপনাকে ঘটনা সেন্ড করার। আমি আর কথা না বাড়াই, অলরেডি রেকর্ডটা অনেক বড়ই হয়ে গেল। রাসেল ভাই ভালো থাকেন, ভূত.com দীর্ঘজীবী হোক। আপনি বরাবরই আমাদের পাশে ছিলেন, ইনশাল্লাহ ভূত.com নিয়ে আমাদের পাশে থাকবেন। এরকম একটা প্রোগ্রাম যা বলতে গেলে অনেকটাই আনকমন একটা প্রোগ্রাম, যা আমাদের মাঝে অল্প কিছু সময় হলেও বিনোদন দিয়ে থাকে। আমরা বিভিন্ন রকম ঘটনাগুলো শুনি, বরাবরই আমরা অনেকটাই কিছুটা সময় হলেও আমাদের ভালো লাগে। তো রাসেল ভাই ভালো থাকেন, ভূত.com দীর্ঘজীবী হোক। খুদা হাফেজ। Spirit, be here with me. কে তুমি? Voot.com. The fear returns with Russell. আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, শুনছেন ভূত.com এবং আশা করছি সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। এবং আমি বলেছিলাম যে আজকের এই এপিসোডটি করতে চাই আপনাদের পছন্দের ঘটনা নিয়ে। এবং আমরা সেই সাথে আরও বলেছি যে আমাদের কোভিডের সিচুয়েশন আল্লাহর রহমতে যদি একটু ভালো হয়, তাহলে আমরা লাইভ শুরু করে দিব এবং আপনারা স্টুডিওতে আসবেন, স্টুডিওতে এসে সরাসরি ঘটনা বলবেন এবং সেই ব্যবস্থা আমরা করব যাতে আপনাদের সাথে আমাদের ইন্টারাকশন অনেক বেশি বাড়ে। এবং আমরা লাইভ যখন করব তখন লাইভে আপনাদের মেসেজ পড়ব, এমন না যে এটা শুধুমাত্র মুখে মুখে লাইভ, না, আমরা মেসেজ পড়ব, আমরা আপনাদের কমেন্ট পড়ব, সব কিছুই করব। এবং সেই জন্য আপনাদের কিছুটা সময় চেয়ে নিচ্ছি আমরা শুধুমাত্র। আমাদের এই ভূত.com নেট 33তম এপিসোডটিও প্রচারিত হচ্ছে প্রতিবারের মতো ভূত.com নিজস্ব স্টুডিও থেকে, যে স্টুডিওতে আমাদের আফনান ভাই এবং আবরার ভাই এসেছেন এবং তারা অনেক মুগ্ধ এবং তাদের যে ছবি, সেই ছবিও আপনারা দেখেছেন এবং আশা করছি যে আপনারাও আসতে উৎসাহিত হবেন। আর আমি আপনাদের জন্য চেষ্টা করব সবচাইতে বেশি যে আরও কিভাবে আপনাদের জন্য দারুণ দারুণ ঘটনা কালেক্ট করা যায়। আসলে পুরো জিনিসটাই আমি একা করি, আমার নিজের হাতে করতে হয় এবং এই ঘটনা পাওয়া সম্পূর্ণভাবে নির্ভর করে আপনাদের ওপরে। আর সেই জন্য আমাকে আরও বেশি বেশি ঘটনা পাঠান। আপনারা আমাদের ইমেল অ্যাড্রেসটা একটু মনে রাখুন বা লিখে নিন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠান আমার কাছে। ঘটনার শুরুতে
উল্লেখ করুন যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আর আমার আসলে এই ঘটনাগুলো একদম বাস্তব ঘটনা যেগুলো আপনাদের কাছে পাই সেটাই, এবং আমি যেভাবে আপনাদের কাছে উপস্থাপন করি সেটা শুধুমাত্র এই ক্রিয়েটিভ পার্ট এইটুকুই, যেটা আমার মাথা থেকে এসছে এবং যেটা একেবারেই মানে কি বলবো যে কারো কাছ থেকে ধার করা না একেবারেই। বাট এই ঘটনার জন্য সবসময় আপনাদের মুখোপেক্ষী হতে হয় আমাকে, এবং সবসময় আপনারা আছেন বলেই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। তো যাই হোক, এখন যে ঘটনাটি শেয়ার করব আপনাদের সাথে সেটি একটি লাশের ঘটনা। আশা করছি যে এই ঘটনাটিও আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালোই আছেন, কারণ আমি জানি যে আপনি সবসময় ভালো থাকেন এবং সবসময় ভালো দলে। রাসেল ভাই, যখন আপনি বলেন আমাদের ছাড়া আপনার এই প্রোগ্রামটা কখনোই এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না, তখন কেন জানি নিজেকে দায়িত্ববান বলে মনে হয়। এর আগেও আমি আপনার কোনো একটা পুরনো প্রোগ্রামের অনেক পুরাতন শ্রোতা, এর আগেও অনেক ঘটনা পাঠিয়েছি, সেগুলো প্লে করা হয়েছে, যার জন্য আমি আপনার কাছে আসলে অনেক কৃতজ্ঞ। রাসেল ভাই, আজকে যে ঘটনাটা পাঠাবো এই ঘটনাটা আমার প্রতিবেশী এক দাদার কাছ থেকে শোনা, এবং এই ঘটনাটা 1990 সালের দিকে, যে সময় দাদা একটা সরকারি হসপিটালের অ্যাম্বুলেন্স চালাতেন। তো এরকমই একদিন রাত প্রায় 1টার দিকে দাদাকে হসপিটাল থেকে বলা হয় যে একটা রোগী নিয়ে আপনাকে এখনই হরিণাকুণ্ডর দিকে যেতে হবে, যেটা কোটচাঁদপুর হসপিটাল থেকে হরিণাকুণ্ডর দিকে নিয়ে যেতে হবে। তো এই হরিণাকুণ্ডটা আসলে অনেক কোটচাঁদপুর থেকে অনেক দূরে। তো উনি অত রাত্রে আসলে তেমন একটা যেতে চায়নি, কিন্তু হসপিটাল থেকে চাপাচাপি করা হয় আর বলা হয় যে তাকে বেশ পরিমাণ পয়সা দেওয়া হবে। তো দাদার অনেকগুলো বাচ্চা কাচ্চা আছে, তো একটু বেশি পয়সা পাইলে আর সমস্যা কি, দুবেলা দুমুঠো একটু ভালো করে খাওয়া যাবে। এ কারণেই দাদা মনে করেন যে ঠিক আছে তাহলে আমি যাই। তো দাদা ওখানে একজনকে সাথে নেন, ওখানকার একজন স্টাফ, এবং ওনাদের সাথে 2-3টা আত্মীয় ছিল, তাদেরকে ওই অ্যাম্বুলেন্সের ভিতরে নেন এবং ওই লাশটাও নেন। রাসেল ভাই, উনি লাশটার দিকে খেয়াল করে দেখেন লাশটার এক অংশ, মানে যে লাশটা আপনার রাখা হয়েছে ওই লাশটার এক অংশ, মুখের এক অংশ নাই, ওইটা মনে হচ্ছে কেউ কুরে করে খেয়ে ফেলেছে। তো উনি একটু কৌতূহলবশত ওনাদের পারিবারিক লোকেদের কাছে জিজ্ঞেস করেন যে আপনারা তো এই লাশটা নিয়ে আসছেন, এটার এই অবস্থা কেন? তো ওনারা কোনো উত্তর দিতে পারে না, বলে যে জানি না, আসলে ইনি রাত্রে হঠাৎ করে এরকম হয়েছিল, আমরা হসপিটালে নিয়ে আসি গত 2 দিন আগে, তারপরে উনি আজকে মারা গিয়েছেন। তো যথারীতি তথা কাজ, উনি বলেন যে ঠিক আছে সমস্যা নেই, দিয়ে আসবো। তো রাসেল ভাই উনি আগে ভাড়াটা নিয়ে নেন, কেননা অনেক সময় ভাড়া নিয়ে যাওয়ার পরে দাদা বলে যে ভাড়া দিতে নাকি অনেকে একটু কেমন করতো, তো যে কারণে ভাড়াটা নিয়ে নেন। ওনারা ভাড়াটা আরও বেশি দেন। উনি একটু অবাক হন যে একটা লাশের জন্য নিজের এত বছরের কেরিয়ারে কখনো এত ভাড়া পায়নি, আজকে কেন এত ভাড়া পাচ্ছি। বা উনি এটা নিয়ে মাথা ঘামান না, যেহেতু ওনার সাথে একজন আছে, আর তাছাড়াও ওনার যে লাশের সাথে যে 4 জন রয়েছে স্বজন, তো ওনারা সবাই ভিতরে উঠে বসেন। ওনারা মোট 5 জন, আর ড্রাইভার সিটে আপনার 2 সিটে আমার প্রতিবেশী দাদা এবং ওনার সাথে যে লোকটা ছিল তাকে নেন, মানে যাকে সাথে নিয়ে যাওয়ার জন্য নিয়েছিল আর কি। তো ওনারা তখন চিন্তা করেন যে ঠিক আছে তাহলে যাওয়া যাক। তো ওনারা গাড়ি রওনা দেন রাসেল ভাই। তো গাড়ি রওনা দেওয়ার পরে কোটচাঁদপুর থেকে বেরোনোর পরে হরিণাকুণ্ডর যেতে মাঝখানে অনেক বড় একটা মাঠ পড়ে। তো এই মাঠের ভিতরে রাসেল ভাই দাদা খেয়াল করেন গাড়িটা যেন মানে ক্রমে ভারী হয়ে যাচ্ছে। আর আপনি হয়তো জানেন রাসেল ভাই, যদি একজন একটা গাড়ি চালায় নিয়মিত, তো সে জানে যে ওই গাড়িটার ওয়েট মানে ভিতরে বসে থেকে চালাইতে গেলে বোঝা যায় যে এত ওজন লোক থাকলে কতটুকু হবে। তো রাসেল ভাই উনি প্রচুর গতিতে গাড়ি এক্সেলারেটর চাপেন, কিন্তু দেখা যায় গাড়ি তেমন একটা গতিতে চলছে না, অথচ তার গাড়ি চালানোর অভিজ্ঞতা তো অনেক দিনের। রাসেল ভাই উনি মনে করেন যে কি হচ্ছে এটা। তো এত কিছু না ভেবে উনি দেখেন হঠাৎ করেই অ্যাম্বুলেন্সের ভিতরে কেমন একটা মানে আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে কেউ কারো মুখ চেপে ধরে রেখেছে। তো রাসেল ভাই এমন অবস্থায় উনি করেন কি, উনি অ্যাম্বুলেন্সটা দাঁড় করান। দাঁড় করানোর পরে অ্যাম্বুলেন্সটা দাঁড় করিয়ে 3 ব্যাটারির যে লাইটটা ছিল রাসেল ভাই, তখন ওই 3 ব্যাটারির লাইট ওই দরজা খুলে ভিতরে মারেন। দেখেন না সব কিছু ঠিক আছে। রাসেল ভাই উনি আবার গাড়িতে ওঠেন। তো গাড়ি আবার যখন উনি চালান তখন উনি আবার খেয়াল করেন যে কসকস কোনো একটা শব্দ হচ্ছে। আসলে আমরা চানাচুর খাইলে বা আমরা যদি কোনো হাড্ডি চিবাই যেরকম শব্দ হয় ওরকম নাকি হালকা শব্দ হচ্ছে। তারপর আবার কিছুক্ষণ পর এরকম শব্দ হচ্ছে, যেমন ধরেন অনেক একটা কুকুর যখন আমরা রাস্তা দিয়ে যাই রাসেল ভাই, তো অনেক সময় এরম করে, তো এটা ঠিক এরকম করতেছে। রাসেল ভাই উনি মনে করেন যে এখানে কুকুর হাঁপাইতেছে কোন জায়গায়।
আবার উনি দাঁড় করান, কিছুক্ষণ পর দাঁড় করানোর পর আবার ওনার 3 ব্যাটারি লাইটটা দিয়ে ভিতরে দেখেন সব কিছু ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওনাদেরকে জিজ্ঞেস করেন যে আপনাদের কি কোনো সমস্যা, তো ওনারা বলেন না আমাদের তো কোনো সমস্যা নেই। তো রাসেল ভাই ওনারা আবার গাড়িতে ওঠেন। তা গাড়িতে ওঠার পরে গাড়ি ধাক্কা মারছে, এক পাশ থেকে আরেক পাশ যাচ্ছে, চারিদিকে শুধু মাঠ আর মাঠ, আর কিচ্ছু নেই রাসেল ভাই, শুধু মাঠ। আর সে সময় তো রাসেল ভাই জনবসতি এরকম ছিল না। তো উনি করেন কি, সামনে অনেক দূর যাওয়ার পরে দেখেন যে একটা চায়ের স্টল, ওখানে অনেক রাত পর্যন্ত একজন চা বিক্রি করছে। তো ওখানে বেশ কিছু লোকও আছে যারা সম্ভবত ওখানে পাহারা দিচ্ছে, গ্রাম পাহারা দিচ্ছে এরকম কিছু। তো দাদা ওখানে দাঁড়ানোর পরে দেখেন যে নামার পরে ওনাদের আবার 3 ব্যাটারি লাইটটা মেরে জিজ্ঞেস করেন যে আপনারা কি যাবেন, আমাদের সাথে কিছু খাবেন? তো ওনারা বলেন না আমি কিছু খাবো না, আপনারা যদি চাটা খেতে চান তাহলে আপনি খেয়ে আসেন। তো রাসেল ভাই উনি ওনার যে স্টাফটা সাথে করে নিয়ে গেছিল, ওনার ওই স্টাফটা নিয়ে যান 1 কাপ চা খাওয়ার জন্য। তো রাসেল ভাই ওখানে গিয়ে চায়ের স্টলে ওনারা দাঁড়ান এবং চা যে বিক্রি করছিল তাকে বলে যে ভাই 2 কাপ চা দেন। তো ওই চায়ের দোকানে যারা এক্সট্রা লোকগুলো ছিল রাসেল ভাই, ওরা ওই অ্যাম্বুলেন্সটার দিকে কেন জানি মানে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকছিল। তো এক সময় ওই চায়ের স্টলের দোকান থেকে একজন বলেন যে ভাই আপনি এগুলো কি নিয়ে যাচ্ছেন? তখন উনি বলেন যে কেন, লাশ নিয়ে যাচ্ছে অ্যাম্বুলেন্সে একজনের বাসায় রেখে যেতে। তো সবাই ওনার দিকে কেমন একটা অপলক দৃষ্টিতে তাকিয়েছিল। তো উনি বুঝতে পারলেন না যে কি হচ্ছে আসলে। তো চায়ের স্টল থেকে আরও 2-1জন জিজ্ঞেস করেন ভাই এগুলো কি, আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? তো উনি আবার অ্যাম্বুলেন্সের পাশে বলেন যে কোথায় কি, কিছুই না। তো উনি আর রাত করে ওরকম কারোর কথায় কান দেননি রাসেল ভাই। তো উনি চা খেয়ে চলে আসেন এবং অ্যাম্বুলেন্স আবার স্টার্ট করে যখন আবার উনি যাচ্ছিলেন তখন আবার ওই সেম শব্দগুলো, সেই কুকুর যেমন মানে করে ওরকম হচ্ছে। আবার দেখা যাচ্ছে কিছুক্ষণ পর পর গাড়ি ঝাঁকি দিচ্ছে। তো রাসেল ভাই এরকম যখন হচ্ছে তখন কিন্তু উনি বেশ মানে ভয়ে হঠাৎ দেখেন রাসেল ভাই গাড়িটা প্রচণ্ড জোরে মানে একটা শব্দ হয়ে উঠলো গাড়ির ভিতরে। রাসেল ভাই উনি কিন্তু ব্যাপক ভয় পেয়ে গেছেন রাসেল ভাই, এবং ভয় পেয়ে যাওয়ার সাথে সাথে উনি খেয়াল করেন গাড়ি ব্রেক করেন উনি, এবং গাড়ি ব্রেক করার সাথে সাথে উনি খেয়াল করেন গাড়ির ভিতরে কড়মড় করে যেন একটা কিসের শব্দ হচ্ছে। তো রাসেল ভাই উনি তখন ওনার ওই 3 ব্যাটারি লাইটটা নিয়ে আর ওনার অ্যাসিস্ট্যান্টকে বলেন যে দরজা খোল। দরজা খোলার পরে রাসেল ভাই উনি লাইট মেরে যে জিনিসটা দেখেন, উনি এটা বর্ণনা করার সময় আমি ওনার চোখগুলো দেখছিলাম শুধু। উনি বলেন যেটা খোলার পরে ওনারা দেখেন যে বাকি 4জন স্বজন ছিল, ওই 4জন স্বজন চারদিকে পড়ে আছে, আর মানুষের মতো আকৃতি কিন্তু গলা আপনার কুকুরের মতো, গলা থেকে কুকুরের মতো, এবং কালো বিভৎস চোখগুলো জল করছে। ওই লাশটা রাসেল ভাই ওরা ছিঁড়ে খাচ্ছে এবং ওদের ওই দাঁতের চারিপাশ দিয়ে রক্ত যেন ঝুলের মতো চারিদিক থেকে পড়ছে। তো এটা দেখার পর ওনারা লাইট মারার পর উনি যেন হয়ে গেছেন, উনি আর কিছুই বলতে পারেন না রাসেল ভাই। ঠিক তখনই ওই যে কুকুরের মতো মাথা আর মানুষের মতো বডি, ওর ভেতর থেকে একটা ওই জিনিস দাদার দিকে এমন করে তাকায়। রাসেল ভাই ঘাড় ঘুরিয়ে তাকানোর সাথে সাথে ওই যে অবয়বটা দাদাকে বলে, মানে কি বলে সেটা তো জানি না, মানে এরম করে বলে এমন কিছু একটা বলে। এর মানে তো দাদা জানেই না। দাদা বলে আমার আর কিছু মনে নাই। রাসেল ভাই পরদিন সকালে দাদা নিজেকে আবিষ্কার করেন একজন ওখানকার স্থানীয় একজনের বাড়ির পাশে। তো ওখানে শুধু উনি না, ওনার স্টাফ এবং বাকি যে 4জন ছিল ওনারা ছিল। রাসেল ভাই ওনারা যখন জ্ঞান ফেরে তখন ওনারা যায় আবার ওই অ্যাম্বুলেন্সের কাছে, যে দেখে অ্যাম্বুলেন্সটা ওই ক্ষেতের পাশে ধান করার জন্য যে জমি ছিল ওই জমির ভিতরে কাদার ভিতরে পড়ে আছে। ওই বাকি সবাইকে ওই বাড়ি এনে রেখেছে ওখানকার স্থানীয় কিছু লোকজন। এবং যখন ওই স্বজনদের কাছে দাদা জিজ্ঞেস করেন যে কি ব্যাপার, আপনাদের কি হয়েছিল, আমি তো এরকম দেখেছিলাম, তখন ওনারা বলে যে হঠাৎ করেই অ্যাম্বুলেন্সের ছাদ থেকে কারা যেন ধূপধাপ করে নিচে পড়ার পরে আমরা তাদের রূপটা দেখি। রাসেল ভাই যেরকম উনি বর্ণনা করেছিলেন দাদা, ওনারাও ঠিক একই বর্ণনা করেন, যেরকম মানুষের মতো বডি এবং কুকুরের মতো কালো কুৎসিত তাদের।
এবং দেখা যায় ওনারা তারপরে আর কিছু জানেন না, এবং দাদা তো পরে দেখেছেন ওই লাশটা খাচ্ছে। রাসেল ভাই পরে দেখা যায় যে ওই লাশের হাড্ডিগুলো সব চিবানো, যেমনভাবে আমরা মুরগির হাড্ডি চিবানোর পর এই যে হাঁটুর উপরগুলো বা হাতের যে কুনোয়ের উপরগুলো আমরা যেরকম চাপ চিবাই একেবারে মানে যেমন করে ফেলি, ঠিক সেমন রয়েছে ওরকম চিবানো। আর মাঝে মাঝে কিছু কিছু জায়গায় রক্ত পড়ে রয়েছে। এবং রাসেল ভাই বিস্ময়করভাবে দেখা যায় যে অ্যাম্বুলেন্সের ছাদের উপরটা মনে হচ্ছে কেউ টেনে ছিঁড়ে ফেলেছে, এবং আকারও ঠিক ওরকমই। তো তখন রাসেল ভাই ওনারা এই জিনিসটা শোনার পরে দাদার বেশ কিছুদিন যাবত জ্বর থাকে, প্রচণ্ড জ্বর থাকে রাসেল ভাই। এবং ওখানকার যে লাশের সাথে যারা ছিল তারা তো নিজের বাসায় চলে যায়, দাদাও বেশ কয়েক মাস এভাবে জ্বরে ভোগেন। তারপর বিভিন্ন তান্ত্রিক এবং বিভিন্ন লোকের কাছে, হুজুরের কাছে গিয়ে তাবিজ টাবিজ করে তারপরে তার এই মানে যে জ্বরটা সেটা সারে। তো উনি এরপরে আর কখনো অ্যাম্বুলেন্স চালাননি, উনি ওনার চাকরিটা ছেড়ে দেন রাসেল ভাই।